আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি ভাই, সঠিক এখন স্যার, বুঝতে শোনা পারছি। যাচ্ছে। আচ্ছা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমি তো গতকালকে ক্লাস নিতে পারি না কারেন্টের জন্য। আসলে মিরাজকে বলেছিলাম যে গতকালকে ক্লাসটা নেওয়ার জন্য। এখন আজকেও দেখতেছি বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে বসলাম, দেখি আলহামদুলিল্লাহ কত দূর করা যায়। আপনারা কি গত ক্লাসের মডিউলগুলো দেখেছেন? হ্যালো। জি ভাই, দেখা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, এখনো সবাই জয়েন করে নাই। মিরাজ লিঙ্কটা দিতেও দেরি করেছে আজকে। একটু লেট হবে ভাইয়া, সবাই জয়েন হয়ে যাবে একটু হ্যাঁ পরে। হ্যাঁ, ইনশাল্লাহ জয়েন হোক, সমস্যা নেই। আজকে অবশ্য মিরাজ ক্লাসের লিঙ্কটা দিতে দেরি করেছে, এজন্য বোধহয় একটু দেরি হচ্ছে সবার। আস্তে আস্তে জয়েন করবে সবাই, 9টার সময় দিয়েছে তো, আস্তে আস্তে জয়েন হোক। আপনার গত মডিউলে ক্লাসগুলো করে কি বুঝলেন? কি ফ্রেম গুলা কেমন বুঝছেন? হ্যাঁ, ক্লাসগুলো অনেক সহজ ছিল, মানে খুব সহজেই আসলে বোঝা গেছে কি ফ্রেম গুলো অনেক প্রপারলি কাজ করতেছে আমাদের। আচ্ছা আচ্ছা, কি ফ্রেমটা আসলে খুবই মানে প্রয়োজনীয় একটা বিষয়। কি ফ্রেম দিয়েই টোটাল এই মোশন গ্রাফিক্স বা যাই বলেন আপনি যেটাই করতে চান সবই কি ফ্রেম দিয়ে করতে পারবেন আর কি।
জি ভাই, ঠিক আছে? শুধুমাত্র ওই যে নেস্টিং এর ক্লাসটা আপনার কথা একটু আগে আসতেছিল আর না কথা পরে আসতেছিল আর ভিডিও আগে যাচ্ছিল, মানে ওরা একটু বুঝতে সমস্যা হচ্ছিল। আচ্ছা, নেস্টিং এর ভিডিওটা তাহলে ওর মেক্সমি থেকে যারা এডিট করেছেন তাদের বোধহয় এটা সমস্যা আছে। আচ্ছা, আমি চেক করে দেখবো এটা। এটা যদি সমস্যা হয় তাহলে আমি আবার এটা রি-এডিট করাই দিব এটা। জি ঠিক ভাই। আছে? সমস্যা নাই। আর আপনারা যারা ক্লাস সাবমিট করেছেন তারা একটা ভুল করছেন যে আপনারা ক্লাসটা এই ম্যাক্সমির ওয়েবসাইটে সাবমিট করছেন না। ঠিক আছে? এইটা একটা ইয়ে হয়েছে। অনেকে আছেন যারা ম্যাক্সমির ওয়েবসাইটে ক্লাসটা সাবমিট করেন নাই। এটা আপনার গ্রুপে দিচ্ছেন বা ডিসকর্ডে দিচ্ছেন সেটা দিন, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু মার্কিং এর যে বিষয়টা এটা ম্যাক্সমির ওয়েবসাইটে আপনার আপলোড করতে হবে। মানে আপলোড না ঠিক, আপনাদের নিজেদের ড্রাইভে আপলোড করে এটার লিঙ্কটা জাস্ট আপনার ওখানে পেস্ট করে দিতে হবে। খুব সহজ একটা কাজ। যেখানে আমি লিঙ্কে গেলে পরে আমি ওখানে মার্কটা দিতে পারবো আরকি। ঠিক আছে? আপনার কি ওয়েবসাইটে আপলোড করেছেন না শুধু ড্রাইভ ইয়েতে গ্রুপে বা ডিসকর্ডে আপলোড করেছেন? ভাই এটা ইউটিউবে আপনার আপলোড করে দিয়েছি, দিয়ে তারপর ওইখানে লিঙ্কটা দিয়ে দিয়েছি ইউটিউবে আনলিস্ট করে। আচ্ছা, আচ্ছা। আর ভাই এগুলার মার্কিং কবে হবে আমাদের? এগুলা মার্কিং খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আপনার। এই আমি ২-৩ দিনের মধ্যে আরকি এগুলা কমপ্লিট করে ফেলবো। বুঝতে ঠিক আছে? পারছি না ভাই, সবগুলো। ওইগুলা মার্কিং হলে তাহলে আমাদের মধ্যে বোঝা যাবে যে আসলে হ্যাঁ, আমরা কতটুকু ভুলটা করতেছি। হ্যাঁ। মেইন যে ভুলটা হচ্ছে সবার, আমি যেটা মানে খেয়াল করলাম, অতিরিক্ত ওভারলে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে? একটা ভিডিওকে যতটা পরিচ্ছন্ন রাখা যায়, যতটা পরিচ্ছন্ন, যতটা সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, অতিরিক্ত ওভারলে ব্যবহার মানে অতিরিক্ত নয়েজের ব্যবহার, এটা কিন্তু আপনার ভিডিওটাকে কোয়ালিটিটাকে খারাপ করে দিচ্ছে। মানে ওভার এডিট হয়ে যাচ্ছে যে জিনিসটা। ঠিক আছে? অতিরিক্ত নয়েজ বা আসলে ওভারলে এটা ইউজ করার দরকার নাই। শুধুমাত্র ভিনটেজ যে ফুটেজ ওখানে আমরা নয়েজ গুলা ব্যবহার করব। এছাড়া আসলে আমাদের খুব বেশি একটা নয়েজের ব্যবহার করার প্রয়োজন নাই আমাদের ক্লিপ গুলাতে। যতদূর সম্ভব আমরা একেকটা কনটেন্টকে ফ্রেশ রাখার চেষ্টা করব। ঠিক আছে? আমি নিজেও ১ম এই ভুলটা করতাম যখন আমার ভয়েস অফ ঢাকা শুরু করি পথ চলা। তখন আমি কি করতাম যে অনেক বেশি পরিমাণে গ্রাঞ্জ বা নয়েজ দিয়ে একদম ঠিক আছে হিজিবিজি করে ফেলতাম আরকি ভিডিওটা। এখন নিজে দেখলে পরে এটা বুঝতে পারি যে এটা আসলে প্রেজেন্টেবল না। আপনারা ১ম থেকে যদি প্র্যাকটিস করেন এই বিষয়টা যে অতিরিক্ত ওভারলে, অতিরিক্ত লাইট লিকস, অতিরিক্ত বার্নিং মানে ফায়ার বার্ন যে ওভারলেটা ইউজ করা হয়, ঠিক আছে? কোনটাই অতিরিক্ত ইউজ করা যাবে না। খুব মিনিমাল পর্যায়ে ইউজ করতে হবে যাতে ভিডিও ফুটেজটা আপনার বোঝা যায় বা সুন্দর লাগে দেখতে। ঠিক আছে? চোখে যখন একটা জিনিস প্যারা দিবে তখন কিন্তু সেই জিনিসটা ভালো লাগবে না দেখতে। এটা আমাদের সবার ১ম এ মাথায় রাখতে হবে। আমি অনেকগুলা ভিডিওতে দেখলাম যে অতিরিক্ত পরিমাণে উপরে কি করা হয়েছে যে আপনার প্রচুর পরিমাণে নয়েজ দেখা যাচ্ছে। ঠিক আছে? মানে প্রচুর পরিমাণে আ ভিনটেজ ইফেক্টটা দেওয়া হয়েছে আরকি। ওভারলে করে আরকি। এইটা করার কারণে ওই ক্লিপ গুলা আরকি আপনার মানে ডিস্ট্রাক্ট হচ্ছে। চোখে আটকাচ্ছে কম। ঠিক আছে? যে আমার নয়েজ এর উপর বেশি মনোযোগটা চলে যাচ্ছে। আমাদের যে জিনিসটা ফোকাসে রাখার কথা আমরা সেটা ফোকাসে রাখবো এবং যে যখন নয়েজ দরকার একান্ত তখন নয়েজ ইউজ করবো। আর ওভারলে ক্ষেত্রে মানে লাইট লিক্স এর ক্ষেত্রে কি? লাইট লিক্সটা আমরা চেষ্টা করব কম ইউজ করার যে আপনার ক্লিপের উপর। আমরা যখন ট্রানজিশন পিরিয়ড এ যাচ্ছি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে তখন হয়তোবা লাইট লিক্সটা সামান্য একটু ইউজ করতে পারি। তাও ওটার অপাসিটিটা একটু কমিয়ে দিব যাতে ওটা বেশি পরিমাণে চোখে আঘাত না করে। আমি ১ম এই বলেছি যে একটা ট্রানজিশনের উদ্দেশ্যটা কি? ২ টা ক্লিপ, ঠিক আছে? ধরুন এটা একটা ক্লিপ, এটা একটা ক্লিপ। এই ২ টা ক্লিপের যেখানে মার্জ হবে এই জিনিসটা যাতে বোঝা না যায় যে এখান থেকে এই ক্লিপটাতে আসলো। ঠিক আছে? কিন্তু আমরা কি করছি যে ট্রানজিশনটাকে এটাকে বেশি ফোকাসে রাখছি। ট্রানজিশন জিনিসটা ব্যবহার করাই হয় ২ টা ক্লিপের মাঝখানে যাতে ব্লেন্ডটা সুন্দরভাবে হয় যাতে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাচ্ছে এটা বোঝানো যায়। কিন্তু আমাদের দেখানোর উদ্দেশ্যটাকে আমি কত ট্রানজিশন পারি আমি কত ওভারলি ইউজ করতে পারি এই জিনিসগুলো দেখালে হয় কি আপনার যে মানে ভিডিও কোয়ালিটিটা একদমই খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে যত কম পারা যায় তত কম আমরা ওভারলে ইউজ করব এবং এই ভিডিওটাকে মিনিমাল রাখবো। মিনিমাল চর্চা করাটা খুব বেশি পরিমাণে দরকার। একটা ফ্রেশ ভাইব দেওয়া। ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে বড় কথা। আমি অনেকে ভিডিও দেখেছি, অনেকে ভিডিওর ক্ষেত্রে এই কমন সমস্যা যেটা আমার চোখে পড়েছে আরকি। যে অতিরিক্ত ওভারলে ব্যবহার। এই জিনিসটা আসলে মানে অনেকে মনে করে ভয়েস অফ ঢাকার তিনো ভাই ১ টা মিনিট। ভয়েস অফ ঢাকার ভিডিও মানেই আপনার ওভারলে অনেক বেশি থাকবে, অনেক বেশি গ্রাঞ্জ ইফেক্ট থাকবে, অনেক বেশি নয়েজ থাকবে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে?
এই জিনিসটা আমরা পরে ভিডিও যখন পরে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে এখানে আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আর কালার গ্রেডিং এর যখন অপশনটা আসবে বা কালার গ্রেডিং যখন আমরা করবো, আমার কালার গ্রেডিংটা খুব বেশি যে ইয়ে করব তা না, খুব মিনিমাল কালার গ্রেডিং করব। যখন আমরা কালার গ্রেডিং এর মডিউলটা আনলক হবে তখন আমরা দেখতে পারবেন যে ইফেক্ট বা সাইডে একটু ভিনিয়েট ভাইব বা এগুলা দিলে যাতে একটা ক্লিপটাকে মানে একদম ফ্ল্যাট না মনে হয়, একটু যাতে সিনেমাটিক একটা ভাইব আসে। ঠিক আছে, এই জিনিসটা আমরা মানে পরের যে এই টাস্ক গুলা থাকবে এগুলাতে একটু খেয়াল রাখবো। তিনি ভাই বলুন। ভাইয়া হ্যাঁ আমারটা ইয়ে হয়নি, মানে আমার ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমি ওই পিক্সেলস ওয়েবসাইট আমি সাবমিট করতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা। ইভেন কি এখনো আমাদের ইলেকট্রিসিটি নেই আজকে আমিও পুরো ভয়ে সারাদিনে আছি যে কখন আমি আজকে আমাদেরও চলে যাবে। আমাদের 3 ঘন্টা আমরা ইলেকট্রিসিটি আজকে হ্যাঁ, পেলাম। আজকে আমাদের সেম পাবনাতে আছি আমি এখনো, আমি 12 তারিখ পর্যন্ত পাবনাতেই থাকবো। পাবনাতে এই একই অবস্থায় দেখছি যে আপনার মানে বিকাল 5টা বা 6টা পর্যন্ত, সকাল 10টা থেকে সর্বোচ্চ 1-2 ঘন্টা কারেন্ট ছিল আর কি, তারপর আর নাই, বাদ বাকি সময়টা ছিল না আর কি। ঠিক আছে, এই জি ভাই, সমস্যাটা খুবই অ্যাকচুয়ালি অনেক সমস্যা হচ্ছে। প্রবলেমের কারণ এটা আমি এখন মানে চিন্তা করছিলাম যে মানে যে টাকা দিয়ে পিসি বিল করছি ওই টাকা দিয়ে প্রায় হুম। মানে কাছাকাছি ইয়াতে আমি একটা ল্যাপটপ দিয়ে দিলে ভালো হতো মানে। হ্যাঁ, আহ, এইটা আমি প্রথমে বলেছিলাম যে ল্যাপটপে একটু সুবিধাটা হয় আর কি। কিন্তু জি ল্যাপটপে ভাই, আর কি আরেকটা সমস্যা হচ্ছে, হাই কনফিগার নিতে গেলে একটু খরচটা বেশি পড়ে যায়, কিন্তু তারপর একটু না বেশি, অনেক বেশি চলে যায়। হ্যাঁ, কিন্তু ল্যাপটপ যদি একবার একটা নিয়ে নেওয়া যায় এবং একটা যদি মনিটর থাকে আপনার বাসায়, একটা ধরুন একটা ভালো একটা মনিটর থাকলো, বা আপনি হ্যাঁ, ল্যাপটপে এক্সটেনশন কেবল দিয়ে ওটাকে আপনার মনিটর হিসেবে ইউজ করলে পরে তখন ছোট স্ক্রিনেও কাজ করা হচ্ছে না, আবার এদিকে আপনি ফ্লুয়েন্সিটা পাচ্ছেন, মানে ফ্রিডমটা জি ভাই, পাচ্ছেন, এটা একটু জি ভাই, মানে সুবিধা একটু হয় আর কি। রিমোটলি ইউজ করা যাচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি। হ্যাঁ হ্যাঁ মানে আমি যখন পিসিটা বিল করি তো ওই সময় আবার মানে ইলেকট্রিসিটি এত প্রবলেম ছিল না। হ্যাঁ, মানে শীতকালে এটা প্রবলেমটা ছিল না আর হ্যাঁ, কি। এইটা আবার এখন এখন আবার মানে ম্যাকেও সুইচ করতে পারছি না, কারণ ম্যাকে মানে ওই সফটওয়্যার ইস্যু অনেক বেশি। হ্যাঁ, ম্যাকেও অনেক বেশি প্লাগইন যেগুলো এগুলো আমরা পাবো না, পরের দিকে আমরা অনেক ফ্রি প্লাগইন যেগুলো পাবো মানে ইউজ করব, এগুলা ম্যাকে ইউজ করে একটু সমস্যা হবে, বা কোনো কিছু কিছু আছে যেগুলো পাওয়াই যাবে না আর কি। ঠিক আছে, জি, তো এটাই হচ্ছে মেইন সমস্যা ম্যাকের ক্ষেত্রে। তবে আমি এখন এখন আমি আমার অ্যাসাইনমেন্টটা কিভাবে ইয়ে করতে পারি? আপনি ম্যাক্সমিতে ওয়েবসাইটে আপলোড করে দিন, সমস্যা নেই। ওয়েবসাইট আপলোড করে চেষ্টা করেছিলাম আমি, 10 মিনিট লেট হয়ে গেছিল, যার কারণে আমি আচ্ছা, আর মানে আমি সাবমিট করতে পারিনি। আজকে বলে দিব, আপনারা প্রথম অ্যাসাইনমেন্টটা আরো 2 দিন মানে সাবমিট করতে পারবেন যারা এই ভুলটা করেছেন আর কি। শুধুমাত্র ড্রাইভে মানে শুধুমাত্র গ্রুপে বা ইয়েতে দিয়েছেন, ডিসকর্ডে দিয়েছেন, তাদের যাতে ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপলোড করতে পারেন এটা আমি বলে দিব ওদেরকে, যাতে 8 তারিখ পর্যন্ত এটা সাবমিট করা যায়। ঠিক আছে, আচ্ছা, এটা আমি থ্যাংক ইউ ভাই। বলে দিই। ভাই, আর আরেকটা আমার কোশ্চেন হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেটা নেস্টিং আপনার যেটা ক্লাসটা আমরা হ্যাঁ করেছি হ্যাঁ ওখানে আপনি বলেছিলেন যে যে আমরা যতগুলো ফুটেজ নিয়ে কাজ করতে পারি, মানে ধরেন যে হ্যাঁ একটা আমি চাচ্ছি যে ওই 4-5টা ইমেজ একসাথে ওরা বুক করতেছে অথবা একসাথে হ্যাঁ ওপাসিটি কিছু একটা হচ্ছে, হ্যাঁ, আমরা হ্যাঁ মানে একটা একটা লেয়ারে আমরা ওটা কাজ করতে পারতেছি হ্যাঁ বেসিক্যালি। ওকে, তো আমি চাচ্ছি যে ওটা একটা ইয়ে হবে, মানে আমরা যে আফটার ইফেক্টে যেটা করি যে একটু একটু ইয়া করে ওরা, মানে কি বলবো ওটা, ধরো যে 1 সেকেন্ড করে একটা, মানে 1 সেকেন্ড না, মানে 2-3 ফ্রেম ড্রপ দিয়ে একটা একটা করে আসছে, ঠিক হুম। আছে? তো এইভাবে করার জন্য মানে কি এটা তো ইন্ডিভিজুয়ালি করতে হবে তখন? 2-3 সেকেন্ড ফ্রেম ড্রপ বলতে আমি আসলে বুঝি নাই প্রশ্নটা। সাপোজ পাঁচটা পাঁচটা পিকচার আমি একটা সিকোয়েন্স আমি পাঁচটা দেখাবো, একটা সিন আমি হ্যাঁ 5টা ছবি দেখাবো যে বাম থেকে ডানে যাচ্ছে, হ্যাঁ পাঁচটা পাঁচটা জিনিস। তো আমি হ্যাঁ। চাচ্ছি যে একসাথে না যাক, ওরা একটার পর একটা যাক, আচ্ছা, তখন একটু ডিলে, ইন্ডিভিজুয়ালি একটু কাজ করতে মানে হবে। 2-3 ফ্রেম, হ্যাঁ 2-3 ফ্রেম ডিলে হবে, হ্যাঁ, এটা তখন তখন কি ইন্ডিভিজুয়ালি করতে হবে আপনাকে। ইন্ডিভিজুয়ালি করতে হবে? জি ওকে, জি জি, ঠিক আছে। নেস্টিং এর কাজটা হচ্ছে টোটাল জিনিসটাকে একটা সিকোয়েন্স বানিয়ে সেটাকে টোটাল উপর কাজ করা আর কি। ঠিক আছে, কিন্তু নেক্সট আচ্ছা, করে যেটা দিলে আমরা তখন মানে আফটার ইফেক্টে যেটা আমরা কম্পোজিশন হ্যাঁ, আকারে করি আফটার ওইটাই ইফেক্টস কি এর নেস্টিং? লেয়ার বেস তো আপনার ওই জন্য হ্যাঁ, ওইখানে সুবিধা হয় একটু। ঠিক আছে, আর জি, টাইমলাইন বেসড এটা এডিট করতে গেলে এটা একটু অসুবিধা হয় আর কি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। গত ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে শুরু করুন, আমাকে বলা শুরু করুন, আমি দেখি কতদূর কি অ্যান্সার দিতে পারি। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শরাফত ভাই বলুন। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া। ভাইয়া
কাজের সাথে আপনার ভিডিও দেখলাম একটু এলোমেলো অবস্থায়। হ্যাঁ, এটা আমি বলেছি আর কি যে এটা ভিডিওটা বোধহয় ওরা এডিট করতে একটু ভুল করেছে। আমি চেক করি নাই, এটা আমি বলে দিব যাতে এটা আমি ওদের রি-এডিট করে আবার আপলোড করে দিতে। ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল ভাই, আমি তো ওই যে অ্যাসাইনমেন্ট প্রথম তো আমি জমা দিতে পারিনি, আমি একটু বাসায় গেছিলাম, সেটা আচ্ছা। আবার পরে আসতে বিদ্যুৎ ছিল না, আবার আজকে বিদ্যুৎ ছিল না, সারাদিন ঝড়ে গাছ হ্যাঁ, পড়ে এটা একটু সমস্যা হচ্ছে। তার ছেড়ে গেছিল, এখন বিদ্যুৎ আসছে আর কি। তো আমি অ্যাসাইনমেন্টটা কি জমা দিতে পারবো কিনা আপনাকে? হ্যাঁ, জমা দিতে পারবেন। আমি 8 তারিখ, আচ্ছা আপনাদের আমি যদি এটা 10 তারিখ করে দেই কারো কোনো তো সমস্যা নাই, তাই না? আমি বলে দিব তাহলে 10 তারিখ পর্যন্ত, যেহেতু বিদ্যুতের সমস্যা অনেকেরই হচ্ছে, এটা একটু ডিলে হতে পারে, আপনারা 10 তারিখের মধ্যে একটু জমাটা দিন। ঠিক আছে? ঠিক আছে, এবং thank you. পরের অ্যাসাইনমেন্টটাও একই ধারাবাহিকতাতেই রাখুন। পরের যে অ্যাডভান্স ভিডিও এডিটিং যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে, আমি একটা ছোট প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, ওটা আপনারা একটু এডিট করে দিন। ঠিক আছে? আর ভাইয়া ওই নেক্সটিং এর যে ক্লাসটা একটু সমস্যা আছে এদিকে হ্যাঁ, ওটা আমি রি-এডিট করে দিতে বলবো। ঠিক আছে। ভাই আরেকটা জিনিস, হ্যাঁ, ভাইয়া আম, বলুন। এই যে আমরা যে নেক্সট অ্যাসাইনমেন্ট আমরা পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ, যে কংগ্রেস, একটা মেক্সিকো কংগ্রেসে একজন মানুষ যে হ্যাঁ, 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 একটা মমি নিয়ে গেল, তো হ্যাঁ। ওইটা নিয়ে যদি আপনি একটু আমাদের সাথে ডিটেলস আলোচনা করতেন, মানে এটা আমরা আহ, কিভাবে প্রেজেন্ট করতে পারি, অ্যাকচুয়ালি আচ্ছা, ভিজুয়ালাইজেশন কিভাবে করতে পারি। ভিজুয়ালাইজেশন আমি আপনাদের আমি ওপেন করে নিই একটু, আমি আসলে নাই আমার আহ, আর ভাই এই অ্যাসাইনমেন্টে কি আমরা ভয়েস ওভার যুক্ত করব, যেটা আপনি ইচ্ছা আপনাদের ভয়েস ওভারটা দিতে পারেন। গত সেপ্টেম্বর মাসে মেক্সিকো কংগ্রেসে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা। ঠিক আছে, এখানে আপনার ডেটটা একটা ইম্পর্টেন্ট, গত সেপ্টেম্বর। ঠিক আছে, এখন সেপ্টেম্বর, এটা গত সেপ্টেম্বর বলা হচ্ছে যেহেতু এটা 2023 সালের সেপ্টেম্বর। ঠিক আছে, সেপ্টেম্বর 2023-এর লেখাটা থাকতে পারে এক কর্নারে। আর মেক্সিকো কংগ্রেসে ঘটেছিল এক চাঞ্চল্যকর ঘটনা। আপনার মেক্সিকো কংগ্রেসে গুগলে অনেক ছবি পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পিএনজি কাট করে নিতে পারেন, বা আপনারা কংগ্রেসে বা যে কোনো একটা ভাবে দেখাতে পারেন, ভিজুয়াল মানে রিপ্রেজেন্ট করছে এমন কিছু। আপনি কোনো মুভি সিনও নিতে পারেন, কোনো মুভি থেকে, ট্রেলার থেকে বা কাট করে, এখানে আপনার জাস্ট একটা কংগ্রেস, এটা মেক্সিকো কংগ্রেসে হতে হবে এমন কোনো কথা নাই। এখানে আপনারা মেক্সিকো ফ্ল্যাগের একটা পিএনজি ফাইল ইউজ করতে পারেন কোনোভাবে দেখানোর জন্য, সামনে পেছনে। ঠিক আছে। ভাইয়া আহ এখানে হ্যাঁ, কি আমরা কি উম, একটা পার্লামেন্ট দেখাবো? হ্যাঁ, দেখাতে পারেন। ঠিক আছে, এটা রিপ্রেজেন্ট করছে এমন কিছু হলেই হলো। পার্লামেন্টটাকে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিতে পারেন, মেক্সিকো ফ্ল্যাগটা থাকলো সাথে। ঠিক আছে, তো জেমি মৌসান নামে একজন ইউএফও এক্সপার্ট এলেন মেক্সিকোর কংগ্রেসের সাথে, নিলেন 2টি কফিন। এখন আপনার 2টা কফিনের পিএনজি ফাইল দেখাতে পারেন, যে করছে আর কি, ইন হচ্ছে ভিডিওর মাঝখানে। ঠিক আছে, জেমি মহসানের যদি ছবি পাওয়া যায়, তাকে এখানে প্রেজেন্ট করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা আপনার ইউএফও বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল যে কোনো কিছু একটা ভিজুয়াল দিতে পারেন, যেখানে মানে আপনার আউটার ওয়ার্ল্ড, ইন্টারস্টেলার ওয়ার্ল্ডের, ঠিক আছে, মানে মহাকাশের কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেখে আপনারা হয়তোবা সামনে এই তাকে প্রেজেন্ট করতে পারেন, এবং 2টা কফিনের ছবি আপনার পাশাপাশিও প্রেজেন্ট করতে পারেন। ঠিক আছে, কফিনের ডায়লগের মতো সবার মুখ এখানে আপনারা এখানে আসলে আপনাদের আফটার এফেক্টস এর কাজ আছে কিছু। এখানে যেহেতু আমরা এখনো আফটার এফেক্টস এ যাইনি, সেখানে আপনারা কফিনের ডায়লগের মতো সবার মুখ এটা একটু চিন্তা করে দেখতে হবে যে এটা কিভাবে প্রেজেন্ট করা যায়। ঠিক আছে, আপনার যদি কোনো যেহেতু এই মডিউলে আপনাদের যে শুক্রবারে যে মডিউলটা আনলক হবে, শনিবারে এখানে গ্রিন স্ক্রিনের কথা দেওয়া আছে, গ্রিন স্ক্রিনের একটা কন্টেন্ট আছে, আপনারা ওখানে দেখতে পারেন যে গ্রিন স্ক্রিন যদি কোনো ভিডিও পাওয়া যায়, মমি খুলছে মানে কফিনের ঢাকনা খুলছে বা এমন কিছু, যদি গুগলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, যে যদি পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন, গ্রিন স্ক্রিন ভিডিও। ঠিক আছে, মমির মধ্যে 2টি অদ্ভুত মমি, এখানে জাস্ট আপনার একটা মমির স্টিল ইমেজ দেখালে পরে হবে, যেটা হচ্ছে আপনার নিচ থেকে উপরে উঠছে। ঠিক আছে, 2টা মমি দেখাতে পারেন। আর মিউজিয়াম মোসেনের পেরুর ভেতরে কোনো একটা রহস্যময় স্থান থেকে, এখানে আপনারা পেরুর মানে ইউটিউবে সার্চ দিলে পরে পেরু সম্পর্কে অনেক পেয়ে যাবেন আপনারা। মানে ক্লিপের অভাব নেই আসলে, ইউটিউব এত ভাস্ট একটা জিনিস, যে কোনো জিনিস আপনাকে যদি আইডিয়া মাথায়, আমি এটা খুব তাড়াতাড়ি বলছি বলে আপনার এরকম মনে হচ্ছে, যে আপনার যখন আরেকটু চিন্তা ভাবনা করবেন তখন আরো বেটার অপশন খুঁজে পাবেন।
যে ইউটিউব থেকে পেরুর ভেতরের কোনো একটা, যেহেতু অ্যানশিয়েন্ট অনেক স্থান আছে পেরুতে, ওরকম কোন একটা স্থান দেখাই দিতে পারেন এখানে। আর তার দাবি মমি দুটো এলিয়েনের। এখানে আপনার জাস্ট একটা টেক্সট লিখে দিতে পারেন যে মমি দুটো এলিয়েনের। এটা জাস্ট একটা ব্ল্যাকের মধ্যে একটা আপনারা ইয়ে দিয়ে লিখে দিতে পারেন। ঠিক আছে, মৌমিতা আপু বলুন। স্যার বলছি আপনি আমাদেরকে যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছেন আর কি, হ্যাঁ জি। আমরা কি শুধুমাত্র ওটাই করব, না ওটার সাথে কিছু যদি অ্যাড করতে পারি তো হবে, কিছু অ্যাড করলে? হ্যাঁ, অ্যাড করলেও হবে, কোনো সমস্যা না। আপনি কি গত অ্যাসাইনমেন্টটা সাবমিট করেছিলেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনারা যদি অ্যাড করার ইচ্ছা হয় আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি যে এটা আপনারা যাতে করতে পারেন, এবং এটাতে আমি বুঝে যাব যে আপনারা এই কি ফ্রেমে বা এগুলা কাজটা আর কি বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তানভীর ভাই বলুন। ভাই আমি বলছিলাম হচ্ছে, আপনি বললেন যে পিএনজি ইমেজ ইউজ করতে, হ্যাঁ, আমি স্টক ফুটেজ ইউজের সাথে সাথে যদি পিএনজি গুলো ইউজ করি এক্ষেত্রে কি কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই, এটা তো বললামই মানে আপনার বেশিরভাগ সমস্যা। ক্ষেত্রে মানে আমি হ্যাঁ, আর কি হচ্ছে আপনার স্টক ফুটেজ গুলো ইউজ করি বেশি। আর আচ্ছা। আপনি যেহেতু উল্লেখ করছেন যে পিএনজি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমি না, মাঝে না, না, মাঝে আমি এটা জাস্ট আপনাকে মানে একটা ভিজুয়াল দেওয়ার জন্য, একটা ধারণা দেওয়ার জন্য বলা। আপনি যদি স্টক ফুটেজ ইউজ করতে চান, ক্লিপ ইউজ করতে চান, কোনো সমস্যা নাই। আপনারা দ্য মামি সিনেমা বা দ্য মামি সিন লিখে ইউটিউবে সার্চ দিলে পরে মামির অনেক সিন পেয়ে যাবেন। ঠিক আছে, ওখান থেকে আপনারা একটু কাট করে সামান্য হয়তো বা একটু অংশ আমি আপনার দেখাই দিতে এনভেটো পারেন। এলিমেন্ট থেকে আপনার স্টক ফুটেজ গুলো ইয়ে করতেছি, কালেক্ট হ্যাঁ, করতেছি কোনো সমস্যা নাই। আপনি এই ক্ষেত্রে। স্টক ফুটেজ ব্যবহার করতে, আমার এখানে কোনো থাম্ব রুল নাই যে আপনাকে স্টক ফুটেজ ইউজ করতে হবে বা পিএনজি ইউজ করতে হবে বা জেপ্যাক ইউজ করতে হবে, এগুলো কোনো থাম্ব রুল নাই। আপনারা যেটাকে একটা ভিজুয়ালটাকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন হয় সেটা ইউজ করতে পারেন। ঠিক জি আছে, আমি যেটা বললাম সেটাই যে করতে হবে এমন না। কোনো জায়গায় যদি টেক্সটের প্রয়োজন হয় আপনার টেক্সট ইউজ করবেন, কোন জায়গায় যদি স্কাল দেখানোর প্রয়োজন হয় মমি বা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, সেটাও ইউজ করতে পারেন। এটা আপনার আইডিয়া জেনারেট করবেন যে কিভাবে কি করা যায়। ঠিক আছে। আরেকটা জিনিস ভাইয়া হচ্ছে, আমি হ্যাঁ। তো মনে করেন এই ভিডিও এডিটিং গুলো যেটা করতেছি, ধরেন আমাদের হুম। অ্যাসাইনমেন্ট যেটা, এটার সাথে সাথে আমি হচ্ছে আগে আমার একটা পেজ ছিল যেখানে আপনার একটু একটা ইস্যুর কারণে আমার মনিটাইজেশন আসে নাই, আমি নতুন করে আবার কাজ শুরু করছি। তো আমি হচ্ছে ভয়েস ওভারটা দিই এবং হচ্ছে ইয়েটা আপনার সাবটাইটেলও দিচ্ছি, এতে কি কোনো আচ্ছা, সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আপনারা যেভাবে খুশি সাবমিট করতে পারেন। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই, এখন ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ? বলেন ভাই, বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন না, মনে না, হয়। আমি বলতে চাচ্ছিলাম যে কারো কোনো এই কি ফ্রেম বা এই যে কত মডিউলটা ছিল, নেস্টিং সিকোয়েন্স এবং র‍্যাপ স্টেবিলাইজার, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? ঠিক আছে? বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করছিলাম আমি। আচ্ছা, সমস্যা নেই ভাই, তাহলে জিজ্ঞেস করেন, কারো সমস্যা হতে পারে। আ হ্যাঁ, সজীব ভাইয়া বলুন। ভাই ওই আপনার ওয়ারবি স্টেবিলাইজেশন নিয়ে একটা কথা ছিল। আমি হ্যাঁ, গত একটা ড্রোন ফুটেজে স্টেবিলাইজেশন হ্যাঁ, অ্যাপ্লাই করছিলাম। হ্যাঁ। মানে একটু আপনার ওইটা মেবি আগে আমি একটু কাজ করছিলাম, সেটা হচ্ছে একটু স্পিড ডিউরেশন বাড়ায় তারপরে ইফেক্ট অ্যাপ্লাই করছিলাম, পরবর্তী দেখি কাজ করতেছেন। এইসব ক্ষেত্রে আপনার যদি কোনো ইফেক্ট বা কিছু ইউজ করেন ওটাকে জাস্ট নেস্ট করে নেবেন। একটা ক্লিপই নেস্ট করবেন। ঠিক আছে? মানে সিঙ্গেল ক্লিপ কি নেক্সট করা যায়? মানে আমি হ্যাঁ, করা যায়। ঠিক আছে? আপনারা জাস্ট ওই ক্লিপটাকে নেস্ট করে তারপরে অ্যাপ স্টেবিলাইজার ইউজ করবেন। ঠিক আছে? বুঝতে পারছি, তার মানে কোনো আমরা কাজ করার পরে ওটাতে হ্যাঁ, কোনো এটা আমার বলে দেওয়া উচিত ছিল আসলে। এটা আমার মাথাতে আসে নাই। আপনারা যখন কোনো ক্লিপের উপর নেস্ট করতে চান, ওটাতে যদি কোনো ইফেক্ট দেওয়া থাকে বা আপনারা কোনো কাজ টাইম ট্যাম্প বা স্পিড রিভার্স করেন বা অমুক-তমুক করেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট ওই সিঙ্গেল ক্লিপটাকে নেস্ট করে নেবেন। ঠিক আছে? সিঙ্গেল ক্লিপটাকে নেস্ট করে নিলে আপনারা ওটার উপরে অ্যাপ স্টেবিলাইজারটা ইউজ করতে পারবেন। ও জি ভাই, বুঝতে পারছি। আসলে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করার পরও সমাধান পাই নাই। প্রায় এর আচ্ছা, প্রতি আচ্ছা। 2 ঘন্টা চলে গেছিল সেটি। আচ্ছা, এই জিনিসটা আমারই বলা মানে বলে না, না। দেওয়া উচিত ছিল ক্লাসে। আর রিভার্স ক্লিপটা কিভাবে ইউজ করতে হয় আমি তো দেখিয়ে দিয়েছি যে রিভার্স ক্লিপটা আপনারা ইউজ করতে পারেন যে এমনিতে যে কোনো রেগুলার ক্লিপের উপরে একটু কাট করে রিভার্স ক্লিপ ইউজ করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। যখন বিটের তালে তালে আপনি যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন তখন একটা বিটে রিভার্স হলো এবং পরে বিটে যে আবার ফরওয়ার্ড হলো। ঠিক আছে, এইভাবে যদি ইউজ করেন তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে একটা ক্লিপ বা একটা সিকোয়েন্স। ঠিক আছে? আহ আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ।
র্যাপ স্টেবিলাইজারটা আসলে খুব বেশি যে দরকার হবে তা না। এখনকার ফোন বা ক্যামেরাতে আপনাদের আসলে বিল্ট ইন ওআইএস দেওয়াই থাকে, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেটা, এটা দেওয়াই থাকে। এটা খুব বেশি যে দরকার হয়, এখন যত যুগ যাচ্ছে স্টেবিলাইজেশনটা তত বাড়ছে। আবার এমন না যে সব ফুটেজ আপনাকে স্টেবল করতে হবে, আপনার শেক ফুটেজ কিন্তু এখন অনেক বেশি মানে ইয়েতে আছে। যেমন আপনার একটা মুভির কথা বলি আমি, সিটি অফ গড, দেখেছেন কিনা কেউ? ওটাতে দেখবেন আপনার পুরা মুভিটাই হচ্ছে ক্যামেরা শেকের কাজ, ঠিক আছে? পুরা মুভিটাতে ক্যামেরা শেক, কিন্তু ওটাকে অনেক বেশি অনেক বেশি মানে রিলেট করা যাচ্ছে, ঠিক আছে? এমন মনে হয় যে ক্যামেরা শেক থাকলেই যে সেটা খারাপ তাও না। ক্যামেরা শেক এটা আপনাকে মানে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আমি ক্যামেরা শেকটা রাখবো, কোথায় রাখবো না। এমনও আছে আমরা ইচ্ছা করে ক্যামেরা শেক দেই, এটা ঠিক আছে? ক্যামেরা শেক আমরা ইচ্ছা করে এখন স্টেবল ফুটেজের উপর আবার দেই, যে যাতে এই জিনিসটা একটু শেক একটা ভাইব দেয়। যখন তাড়াহুড়ার কিছু আছে তখন যত ক্যামেরা শেক থাকবে তত বিষয়টা ভাল লাগে দেখতে, ঠিক আছে? সব ক্ষেত্রে র্যাপ স্টেবিলাইজারটা ইউজ করার দরকার নেই, একান্ত প্রয়োজন হলে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? আমাদের প্রিমিয়ার প্রোর এডিট প্রায় শেষের দিকে আর কি। আমরা 2টা মডিউল আছে জাস্ট, এরপরে আমরা আফটার ইফেক্টসে চলে যাব। আফটার ইফেক্টসে ইন্ট্রোডাকশন থেকে আপনাদের ইন্ট্রোডাকশনটা একটু বড় হবে, আফটার ইফেক্টসটা একটু জটিল একটা বিষয়। আমরা আফটার ইফেক্টসে খুব বেশি কিছু শিখবো তা না, তবে যেগুলো বেসিক আমরা সেগুলো ইনশাল্লাহ শিখে নেব আর কি, ঠিক আছে? আমরা মূলত এডিটটা প্রিমিয়ার প্রোতেই করব। আর আফটার ইফেক্টসে কিছু ট্রানজিশন বা কিছু কাজ সোজা আছে যেগুলো আমাদের, যেমন আপনার টাইপরাইটার ইফেক্ট বা অমুক তমুক যখন করতে চাবেন, এগুলাকে আফটার ইফেক্টসে খুব সহজে করা যায়, এবং এগুলো আপনার প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টস একটা ব্রিজ করে নেওয়া যায়, যেটাতে আপনার সহজে দুটা সিমালটেনিয়াসলি একসাথে ইউজ করতে পারবেন। ওগুলো আমি সব দেখিয়ে দিব। আর এই তো আপনাদের কি ফ্রেম ছিল, নেস্টিং সিকোয়েন্স ছিল, র্যাপ স্টেবিলাইজার ছিল, রিভার্সের ক্লিপ ছিল, ঠিক আছে? আর পরের মডিউলটা খুব বেশি যে বড় হবে তারা, আপনাদের মাস্কিং এর একটা ভিডিও আছে, স্লো মোশন কিভাবে করতে হয়, টাইম ড্যাম্পিং আর কি, যেটা এখন আপনার যারা তামিল সিনেমা দেখেন তারা দেখে থাকবেন যে টাইম ড্যাম্পিংটা অনেক বেশি ইউজ করা হয়, যে খুব দ্রুত একটা মনে করেন যে সিকোয়েন্স এসে আস্তে করে স্লো হয়ে গেল, ঠিক আছে? স্লো মোশনে চলে আসলো। এই জিনিসগুলো টাইম ড্যাম্পিং এ আমরা মানে পরের ক্লাসে জানবো। এটা নিয়ে টোটাল একটা ডিটেল ভিডিও করা হয়েছে অলরেডি। গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে শিখলে পরে আপনারা ইউটিউবে অনেক বেশি পরিমাণে এলিমেন্টস পেয়ে যাবেন, যেটাতে আপনারা মানে আপনার ভিডিওর উপর ইউজ করতে পারবেন। সেটা ওভারলেও হতে পারে, আপনার যে নয়েজ ইউজ করছেন যে এটাও কিন্তু গ্রিন স্ক্রিনে ইউজ করা যায়। এগুলা সবই আপনারা গ্রিন স্ক্রিনের যে কন্টেন্ট আছে এটা করার পর আপনারা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? আর গত ক্লাস না কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আপনারা। কারো কোনো প্রশ্ন নাই? সবাই ঠিক মতো বুঝতে পারছেন তাইলে যে কিভাবে কি করতে হয়, তাই তো? ভাইয়া প্রশ্ন তো আছে, বাট কাজ করতে যে একটু সমস্যা হচ্ছে, সেটা হলো ফুটেজ গুলো নিতে পারছি না। যেমন একটা বলছেন যে চাঞ্চল্যকর ঘটনা বা সবার মুখ হা হয়ে যাবে, হুম। এইগুলা ফুটেজ কিরকম ভাবে কোনটা নিব এটা একটু বুঝতে পারছি না। এইটা আপনাকে একটু মানে মেধা খাটাতে হবে যে এখানে আমি কিভাবে সার্চ দিব। আপনারা যখন ইউটিউবে সার্চ দিবেন তখন চেষ্টা করবেন যে কোনো একটা সিনেমার সিকোয়েন্স নেওয়ার, সিনেমার সিন নেওয়ার, যখন ইউটিউব থেকে নেবেন আর কি। এটা ধরুন আপনি লিখতেন মমি, ঠিক আছে? মমি, যেহেতু মমি সিন, পরে একটা স্পেসে একটা সিন লাগাবেন, তাহলে দেখবেন যে আপনার সিনেমা ফুটেজ গুলা এখানে পাওয়া যাচ্ছে বেশি, ঠিক আছে? যে কোনো কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে আপনার এখানে কংগ্রেস সিন লিখলে পরে আপনারা দেখবেন যে কোনো একটা সিনেমা কংগ্রেসের সিন ওখানে চলে এসেছে, ঠিক আছে? এইভাবে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন এবং বাছাই করে একটু দেখতে হবে আপনাকে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু একটা জিনিস তৈরি হয় না, আপনাকে এটা ঘাটাঘাটি করতেই হবে। একটা জিনিস তৈরি করা কিন্তু আসলে এত সোজা না যে আমি মানে সবকিছু রেডিমেড দেওয়াই আছে, আমি জাস্ট বসায় দিলাম আর সেটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? আমাকে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য অনেকগুলো ক্লিপ ঘাটতে হবে, অনেকগুলা কন্টেন্ট দেখতে হবে, তারপর আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ এখান থেকে আমি এই সিনসটুকু নিতে পারি, এইটুকু ক্লিপ আমি আমার সিকোয়েন্সে অ্যাড করতে পারি, ঠিক আছে? এইভাবে আপনাদের মানে রিসোর্স গুলা আইডেন্টিফাই করতে হবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাই।
ভাই আমার ক্লাস নিয়ে না, মানে রিসোর্স নিয়ে একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। ওই কিছুদিন আগে আপনি কিছু শেয়ার করছিলেন, স্ক্রিপ্ট, ভিডিও, ইমেজ, অডিও, এগুলো হ্যাঁ। হচ্ছে, আর কিছু ইউটিউব চ্যানেল, এগুলো তো হুম। সব ডকুমেন্টারির ক্ষেত্রে যারা ট্রাভেল ব্লগ এগুলো নিয়ে কাজ করে, তারা আসলে বাংলা স্ক্রিপ্ট গুলো কোথায় খুঁজে পাবে? সাপোজ আমি কক্সবাজার নিয়ে একটা হুম। আপনার মতো ডকুমেন্টারি লিখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা মানে স্ক্রিপ্ট গুলো কোথা থেকে কালেক্ট করতে পারি? মানে এরকম কোনো কি পপুলার সাইট আছে আমাদের না, বাংলাদেশে? স্ক্রিপ্ট আসলে কালেক্ট করা কিছু নাই। স্ক্রিপ্ট হচ্ছে আপনার রিসার্চের বিষয়। ঠিক আছে? স্ক্রিপ্ট কখনো কালেক্ট করা যায় না। স্ক্রিপ্ট রিসার্চ করতে হয়। হ্যাঁ, ওইটাই আসলে রিসার্চটা আমাদের বাংলাদেশে হ্যাঁ। কি এমন কোনো সাইট আছে যে আমাদের না, কক্সবাজারে আসলে? আপনারা কক্সবাজার নিয়ে যখন কোনো ডকুমেন্টারি বানাতে চাচ্ছেন, আপনারা বিভিন্ন আপনার কক্সবাজার লিখে গুগলে নিউজে সার্চ দিবেন। দেখবেন যে ইমেজ, নিউজ বা এরকম বিভিন্ন ট্যাব আছে। আপনি নিউজে দেখতে পারেন যে কি ঘটনা ঘটেছে এমন, বা আপনারা কিছু ব্লগে পেতে পারেন। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে আপনাকে রিসোর্স গুলা। ঠিক আছে? স্ক্রিপ্ট গুলা মানে ইয়েগুলা রিসার্চ করতে হবে, যে আপনার টপিক গুলা আরকি, যে এখান থেকে আমি এতটুকু আমার নিজের মতো করে লিখবো। আপনার ওটা হুবহু লেখার দরকার নেই। আপনার নিজের মতো সাজিয়ে লিখে ফেলবেন। ঠিক আছে? এছাড়াও আপনার স্থানীয় কারো কাছ থেকে সাহায্য নিতে পারেন। এভাবে আরকি। ট্রাভেল ব্লগ জিনিসটা কি আসলে ইতিহাস হয়। ঠিক আছে? ট্রাভেল ব্লগ জিনিসটা ইতিহাস নিয়েই মানুষ বেশি বলে। সেক্ষেত্রে আপনারা এই কক্সবাজারের ইতিহাস সম্পর্কে আপনি গুগল করলে পরে অনেক রিসোর্স পেয়ে যাবেন আশা করি। জি ভাই, এভাবে এই সেক্টরটা তো আসার পর যা বুঝলাম যে আসলে রিসোর্স গুলো কালেক্ট করাটা একটু প্যারা, কারণ হ্যাঁ। এগুলো ঠিক করতে তেমন একটা কোনো প্যারা হয় না। আমি ভয়েস অফ ঢাকাতে আমাকে প্রচুর প্রশ্ন আসে যে আপনার এতদিন পর পর কেন কন্টেন্ট আসে? ঠিক আছে? এতদিন পর পর কেন একটা করে ভিডিও আসে? আমি আসলে এটার জবাব দেই না কখনোই। তার কারণ আমার একটা স্ক্রিপ্ট লিখতে অন্তত ৮ থেকে ১০ দিন চলে যায়। একটা স্ক্রিপ্ট তৈরি করতে জাস্ট। মানে এত পরিমাণে রিসার্চ করতে হয় এবং এত পরিমাণে ঘাঁটতে হয়। তারপর আমার ভিডিও এডিট করতে হয়তো ৫ থেকে ৬ দিন বা ৭ দিনও লাগতে পারে। এটা মানে মাসে আমি ২ টা বেশি কখনোই কনটেন্ট দিতে পারি না। শুধুমাত্র এই একটাই কারণে যে আমাকে রিসার্চ করতে হয় অনেক বেশি পরিমাণে, এবং এই ডাটাগুলো কালেকশন করতে হয়। এটা সাজাতে হয়। ঠিক আছে? আপনাকে গল্প তৈরির জন্য যথেষ্ট সময় দিতে হবে। সেটা যে ক্ষেত্রেই হোক। গল্প একটা জিনিসের প্রাণ। গল্পের জন্য আপনার যেকোনো জিনিসের জন্য আপনাকে একটা সময় দিতে হবে আরকি। জি ভাই, আমি একটা ডকুমেন্টারি সাজাইছিলাম, সেটা হচ্ছে আপনার আমাদের একটা বাস রিলেটেড, বাট হুম। রাতে ঘুমাইতে ঘুমাইতে মানে এমনি একটা স্বপ্ন দেখছি, দেখে আমার পুরো কন্টেন্টটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পুরো টাকাইটা আবার নতুন করে করতেছি। আচ্ছা, এটা কোনো মানে সমস্যা নাই। মানে মানে আপনাকে বলেছি। আমার ওই স্টোরিটাই চেঞ্জ হয়ে গেছে, মানে এইরকম না, এরকম করলে হয়তো ভালো হবে, পরে কাটাকাটি করে ওইগুলো আবার এডিট, মানে এগুলো হচ্ছে আসলে প্যারা। আচ্ছা, আচ্ছা। আর ভাই আমরা যে ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করি, আমাদের কি হুম। আসলে কি প্রত্যেকটা কথার সাথে মানে ভয়েসের পাশাপাশি কি আমাদের টেক্সট দেওয়া উচিত, না ওইটা স্কিপ? দরকার নাই। আপনাদের যেটা আপনার হাইলাইট করা প্রয়োজন শুধুমাত্র ওইটুকু টেক্সট দিলেই হবে। ঠিক আছে? সাবটাইটেল টোটাল আলাদা একটা বিষয়, যে আপনার যদি ইন্টারন্যাশনাল অডিয়েন্স কে গ্র্যাব করতে চান সেক্ষেত্রে সাবটাইটেল তৈরি করতে পারেন। আমি বাংলায় বললাম, আচ্ছা। ওইখানে নিচে ইংলিশে হ্যাঁ, সেটার জন্য আপনার সাবটাইটেল অপশনই আছে আলাদা করে। সাবটাইটেল আপনারা এসআরটি ফাইল আপলোডও করতে পারেন, বা YouTube এর ডিফল্ট সাবটাইটেল অপশনে যেয়ে সাবটাইটেল লিখতেও পারেন। ঠিক আছে? এক্ষেত্রে কোনো আপনার সমস্যা নেই। কিন্তু আপনার প্রত্যেকটা কথার সাথে, সাথে লিখে দেওয়া এটা আসলে খুব একটা যুক্তিসঙ্গত না। আ আপনার যেটা হাইলাইট করা প্রয়োজন শুধুমাত্র অতটুকুই আপনার মানে প পপ আপ করলে পরেই যথেষ্ট। জি ঠিক ভাই, আছে? বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া। জামাল ভাইয়া বলুন। ভাই অ্যাসাইনমেন্টের যে ৪ নাম্বার পয়েন্টটা ছিল, ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ নেস্ট করে ক্লিপ জুম ইন করুন। এটাই হ্যাঁ। কনফিউশন হচ্ছে আরকি। একটু আ যদি এটা আমি আপনাদের নেস্ট করাটা আ দেখার জন্য আমি বলেছি যে আপনারা ধরুন কোন একটা ক্লিপের কিছু আ মাল্টিপল লেয়ার ইউজ করলেন আপনারা। সেটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, তার উপর ধরা গেল একটা পিএনজি ফাইল ইউজ করলেন, বা ২ টা পিএনজি ফাইল ইউজ করলেন। ওই টোটাল জিনিসটাকে নেস্ট করে আমি বলেছিলাম যে জাস্ট একটু জুম ইন করার কথা। ঠিক আছে? এতে হবে কি যে নেস্টিং জিনিসটা আপনারা বুঝেছেন কিনা আমি এটা বুঝতে পারবো আরকি। আমি যেটা করেছিলাম যে আমি নেস্টিং যেভাবে দেখিয়েছি ওইভাবে আরকি। জাস্ট একটা সিকোয়েন্স তৈরি করে নেস্টিং এর মাধ্যমে ওটাকে একটু জুম ইন করা। রিভার্স আর ফ্লিপ নিয়ে যে ভিডিওটা করছিলেন, ওইটার হ্যাঁ। ফার্স্ট পার্টটা পর্যন্ত ঠিক ছিল, মানে আপনি প্রিসেটটা নেওয়া পর্যন্ত। দেন হচ্ছে আপনি যে এটার মানে
ইয়া করলেন না, কেটে তারপরে এটারে কপি করে কি ইয়াটা করলেন যে আর এর পরবর্তী কাজটা, এটার মোটিভটা আমি মানে পুরোপুরি বুঝতে পারি নাই। আচ্ছা, এটা আমি বলছি যে আপনাকে ওইখানে বলে দিয়েছি আমি, যখন রিভার্স করবেন ক্লিপ, তখন আবার আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য আপনি ভিডিওটা আরেকবার দেখতে পরে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ধরুন এটা এই পাশ থেকে আঙ্গুলটা এই পাশে যাচ্ছে, ঠিক আছে, আমি আবার এখানে বাম পাশে নিয়ে আসলাম, আবার ডান পাশেই তো যাবে, কিন্তু এটা তো এখান থেকেই শুরু হতে হবে, তাই না? আঙ্গুলটাকে এই পর্যন্ত আসার পর এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু আমি যদি এটা এখানে এনে ফট করে আবার এখান থেকে শুরু করি ডানে যাওয়া, তাহলে কিন্তু হলো না। এই অংশটুকু কিন্তু গ্যাপ ফিল আপ করতে হবে তাকে, ঠিক আছে? এই জন্য আমি প্রথম ক্লিপটাকে আবার এনে থার্ড পজিশনে বসিয়েছি, যাতে আপনার এটা বোঝা যায় এই আঙ্গুলটা এই পর্যন্ত আসলো, তারপর এই পর্যন্ত গেল, ঠিক আছে, আবার এই দিকে চলে যেতে পারে। কিন্তু আমি যদি এই আঙ্গুলটাকে এখানে আনার পর রিভার্স করার পরে এখান থেকে আবার শুরু করে যাওয়া, সেখান থেকে কিন্তু একটা সমস্যা, বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। ওই জন্য আমি প্রথম ক্লিপটাকে এনে আবার থার্ড ক্লিপে মানে থার্ড পোর্শনে বসিয়ে দিয়েছি, যাতে আবার ওটা প্রথম থেকে শুরু হয়, ঠিক আছে? রিভার্স করার পর যাতে আবার প্রথম থেকে ওইখান থেকে আবার শুরু হয়, হুট করে যাতে একটা কাট না দেখা যায়। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। তারেক আজিজ ভাই বলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভাই। ভাইয়া আমার একটা কুইক কোয়েশ্চেন ছিল, আমি কি স্ক্রিন একটু শেয়ার দিতে পারি ভাইয়া? অবশ্যই। হ্যাঁ, আমাদের একজন ক্লাসমেট অম্লান চাকমা, উনি একটা কাজ করছিল। আমি সিমিলার কাজ আমি সম্ভবত আপনারও কোনো একটা ভিডিওতে দেখছিলাম এরকম। আমাকে আচ্ছা, শুধু একটু বলে দেওয়ার জন্য যে হ্যাঁ, এই যে পেপার কাটিংটা দেখাচ্ছে না, হুম, এটা হচ্ছে এই যে অ্যানিমেটেড হয়ে হুম, এই যে flip হয় রাইট টু লেফট, লেফট টু রাইট। হ্যাঁ, 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 এই কাজটা হ্যাঁ। কিভাবে করবো ভাইয়া? আমি এটা আমরা আফটার ইফেক্টসে যখন আসবো তখন শিখে যাবেন আপনি। এটা ক্যামেরার একটা কাজ আছে এবং জাস্ট খুব খুব সহজ একটা কাজ। এটা আমাদের আফটার ইফেক্টস মডিউলের মধ্যে আছে, আমরা এটা শিখিয়ে দিব আপনাকে, ঠিক আচ্ছা, আছে? মডিউল আনলক হলে পরে এটা এটা শিখে প্রিমিয়ার প্রো কোনো ফাংশন না তাই আপনার প্রিমিয়ার প্রোতে করা যায়, প্রিমিয়ার প্রোতে একটু কঠিন এবং আফটার ইফেক্টসে খুব সহজে করা যায় এই কাজটা, ঠিক আছে? আচ্ছা খুবই সহজে করা যায় আর কি এই কাজটা। এটা হয় 5 মিনিটের একটা কাজ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে ভাই। আজিম ভাই বলুন। আজিম ভাই আছেন? আফতাব ভাই বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমাদেরকে কি কোনো প্রিসেট টিসেট এই টাইপের অ্যাসেট দেওয়া হবে? যেমন অবশ্যই। কারণ ওই ধরেন আমি একটু উইগল করতে চাই কোন একটা টেক্সট, তখন আফটার ইফেক্টস এ ওইটা এরকম কোড করা লাগে, ওই যেটা কিনা মানে প্রচুর ঝামেলা লাগে। এখন প্রিমিয়ার কোনো ঝামেলা নাই। আপনারা মানে আফটার ইফেক্টস এই জিনিসটা দেখলে অনেকে মনে করে যে কোডিং শিখতে হবে বা অমুক তমক, ঠিক আছে? এটা হ্যাঁ, খুবই সহজ একটা কাজ। মানে আপনার যখন এই মডিউলটা আনলক হবে এটা আপনি বুঝে যাবেন যে ওই কোডিংটুকু ওইটা আসলে মানে কোডিং এর মধ্যে পড়ে না, ঠিক আছে? উইগেল মানে উইগেলই করতে হবে, জাস্ট উইগেল দেখলে পরেই হচ্ছে, ঠিক আছে? যখন আমরা ট্রান্সফর্ম করবো তখন ট্রান্সফর্মই হচ্ছে ওইটা, যখন আমরা অপাসিটির জন্য কমান্ড দিব তখন অপাসিটির জন্যই হচ্ছে। এটা খুবই সহজ একটা কাজ। পোস্টার টাইম করব, পোস্টার টাইম লিখলেই হচ্ছে, ঠিক আছে? এখানে আপনার মানে ওইখানে কমান্ড দেওয়াটা আসলে খুবই সহজ একটা কাজ, যেটা আপনার কোডিং এর আসলে সাথে ম্যাচ করবে না। কোডিং অনেক জটিল একটা কাজ, কিন্তু এটা খুবই সহজ একটা কাজ। যখন আফটার ইফেক্টস এর অপশনটা আসবে তখন আমরা এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনি, আশা করি, ঠিক ওকে। আছে? আর এটাকে এমনিতে এখন দেখলে আপনার ভয়ঙ্কর লাগছে বা মনে হচ্ছে যে অনেক কোডিং টোডিং শিখতে হবে, কিন্তু আসলে না, হ্যাঁ, ঠিক আছে? আমি নিজেও কোডিং পারি না, আলটিমেটলি আমি নিজেও কোডিং পারি না, কিন্তু ওটা খুবই সহজ একটা কাজ, ঠিক ওকে আছে? ওকে। আর এমনিতে প্রিমিয়ার প্রোতে কি কোনো ট্রানজিশনের অনেক প্রিসেট থাকবে? ধরেন ধরে ধরে ড্র্যাগ করে দিলাম, ট্রানজিশন হয়ে গেল। হ্যাঁ, এটা আছে। ট্রানজিশনে অনেক প্রিসেট পাওয়া যায়, আমি দিয়ে দিব কিছু প্রিসেট প্রিমিয়ার প্রো, ঠিক আছে? আচ্ছা, শিওর। আমি আসলে ম্যানুয়ালি খুব কম, এখন আমি আগে ট্রানজিশন অনেক ইউজ করতাম, এখন খুবই কম ট্রানজিশন ইউজ করি আমি। ট্রানজিশনটা আমি ম্যানুয়ালি ওই জুম বা ইয়ের মধ্যে রাখি, আর আফটার ইফেক্টস এর দু একটা ট্রানজিশন বিল্ট ইন আছে, ওগুলো ইউজ করি আর কি, ঠিক আছে? আচ্ছা, ট্রানজিশন জিনিসটা আসলে খুব বেশি মানে হাইপ তোলার মতো একটা জিনিস। ট্রানজিশন যত ইউজ করা যাচ্ছে তত ভালো। আমি আগেও বলেছি যে ট্রানজিশনটা যত মিনিমাল রাখা যায় তত বেটার আর কি। খুব অবশ্যই। মিনিমাল একটা ট্রানজিশন হওয়াটাই বেটার, যেটা লাইট লিক্স হতে পারে বা সামান্য একটু জুম, সবসময় যে জুম হুশ হাস করতেছে এই জিনিসগুলো কিন্তু আসলে বিরক্ত লাগে ভিডিওটা হ্যাঁ, দেখলে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এটা কিন্তু আসলে কোনো কাজের ভিডিও হয় না মানে যে একটু স্মুথনেস। হ্যাঁ, যতটা কাম রাখা যায় একটা ভিডিওকে ততটা ভালো আর কি।
আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ট্রানজিশন আমি কিছু প্রিসেট দিব, এমনিতেও প্রিসেট কিছু দিয়ে দিব ট্রানজিশনের। ওকে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। জামাল ভাই, আজু ভাই বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া আমি কিছুদিন যাবত একটা প্রবলেম ফেস করতেছি। আসলে আমি এটা বুঝতেছি না যে এই জিনিসটা কিভাবে সলভ করব। তো মানে আমার সমস্যাটা হচ্ছে কি, আমি একটা ইউটিউব চ্যানেলে দেখছিলাম যে চ্যানেলটার নাম হচ্ছে এই যে হিন্দি কাউন্টডাউন। ঠিক আছে? তো ওই চ্যানেলে মানে একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ একটা ট্রানজিশনের মাধ্যমে যায়। ঠিক আছে? কিন্তু আমি বুঝতেছি না এই ট্রানজিশন নামটা কি বা এটা কিভাবে এটা মেক করতে হয়। যদি একটু আপনি দেখে বলতেন তো আমার আমরা তো এখনো সুবিধা হতো। ট্রানজিশনের মডিউলে আসি নাই ভাইয়া, ঠিক আছে? আপনি মডিউলের মধ্যে দেখলে পরে বুঝতে পারবেন যে আমাদের কেবল অ্যাডভান্স এডিটিং এ ফার্স্ট চ্যাপ্টারটা আনলক হয়েছে, সেকেন্ড জি, চ্যাপ্টারটা আগামী শনিবারে আনলক হবে। এরপর আসবে থার্ড চ্যাপ্টার, ঠিক আছে? আফটার ইফেক্টস এর ইন্টিগ্রেশন, তারপর ট্রানজিশন এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আমি এইভাবে সাজিয়ে রেখেছি। ট্রানজিশন জিনিসটা এই জন্য একটু পরে রেখেছি যে আগে বেসিকটা জানাবো, তারপর আমরা ট্রানজিশনের দিকে যাব, ঠিক আছে? ট্রানজিশনে জি। আপনি টেনশন করবেন না, ট্রানজিশন যেগুলা মানে শেখার সেগুলো আমরা শিখবো। আর ট্রানজিশন জিনিসটাকে নিজেকে আসলে যত বেশি প্র্যাকটিস করবেন বা যত বেশি এটাকে কি বলে বলে আপনাকে যে এক্সপেরিমেন্ট করবেন, যে একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপ, এই দুটার মধ্যে তো অনেক অপশন আছে প্রিমিয়ার প্রোতে, তাই না? জি, প্রিমিয়ার প্রোতে ইফেক্টের অনেক অপশন আছে যেগুলা আমরা দুইটা ক্লিপের মাঝখানে ইউজ করতে পারি। একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে আমরা বিভিন্নভাবে ইফেক্ট দিয়ে একটা ট্রানজিশন তৈরি করতে পারি। আমি যেটা গতদিন দেখিয়েছি আপনার গ্লিচ একটা অপশন দেখিয়েছিলাম, জি, ঠিক আছে? গ্লিচের একটা অপশন দেখেছি, ওটা কিন্তু একটা ইফেক্ট, ঠিক আছে? ওটা কিন্তু ট্রানজিশন না, কিন্তু আমি ওটা ট্রানজিশন হিসেবে ইউজ করেছি যে গ্লিচ হচ্ছে, ঠিক আছে? এমনিতে আপনারা জি ভাইয়া। প্রিসেট গ্লিচ অনেক বেশি পাবেন, অনেক পাবেন, যেগুলো প্রিসেট হিসেবে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলে পরেই আপনার ট্রানজিশন তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ট্রানজিশন আসলে অত মাথা ঘামানোর কিছু নেই। আপনারা একটা গল্প কিভাবে ডেলিভার করছেন এটাই মেইন বিষয়। ট্রানজিশন মানুষ মনে রাখবে না, আপনার গল্পটাকে মনে রাখবে, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে। ট্রানজিশন, ওভারলে এই জিনিসগুলো যত কম পারেন তত কম ইউজ করেন। আমি আবারও বলছি আপনাদের সবাইকে, ট্রানজিশন বা ওভারলে, লাইট লিক্স এগুলো যত কম ইউজ করা যায়, শুধুমাত্র দুইটা ক্লিপের মাঝখানে একটু লাইট লিক্স ইউজ করতে পারেন বা অমুক তমুক, যতদূর মিনিমাল রাখা যায়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তিনো ভাইয়া কিছু বলবেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলুন। একটা জিনিস, আমি যে ভিডিওটা এডিট করছি, হ্যাঁ, আমি তো ফুটেজটা আরেকজন খুবই ফেমাস ভিডিও এডিটর, উনি মানে উনি মেবি ট্রাভেল ব্লগ করে উনি, ওনার থেকে আমি নেওয়া, যেহেতু আমার আচ্ছা স্টোরিটা ওরকম করেই ছিল, ওনার থেকে আমার আচ্ছা বান্দরবানে কিছু ফুটেজ নেওয়ার ইয়া ছিল। তো উনি ওখানে দেখলাম যে উনি কিন্তু ট্রানজিশনটা কম ইউজ করছে, হ্যাঁ। হ্যাঁ এখন যে ট্রেন্ডটা আমি দেখছি মোটামুটি থার্ড পার্টি ট্রানজিশন কম ইউজ করে, বাট ওরা হয় কি ফুটেজের মধ্যে র্যাম্প ইউজ করা অনেক। হ্যাঁ, টাইম র্যাম্পিংটা ইউজ করে, এটা আমাদের যে এই শনিবারে মানে আনলক একটার হবে। সাথে আরেকটা মনে হয় যে সিমিলটেনিয়াসলি এটা রান করতেছে, দুইটা ক্লিপে হ্যাঁ করছে। ঠিক ও আছে, ওই রকম ট্রানজিশন কি আমাদের মডিউলে এরকম আসবে? আছে। এবং টাইম র্যাম্পিংটা এই শনিবারে আপনাদের মডিউলটা আনলক হবে, যে টাইম র্যাম্পিং আমি বলে আচ্ছা, দিয়েছি ওটা 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 ক্লাসের মধ্যে। ওটাই কি ওটাই কি আমাদের মানে কি বলে যে ওটা কি টাইম র্যাপিং কি এটাই? টাইম র্যাম্পিং, হ্যাঁ ঠিক ওকে। আছে, টাইম র্যাম্পিং। এটা আপনার ওই যে আমি বললাম না, তামিল সিনেমাগুলোতে দেখবেন যে হুট করে হাত এসে আস্তে স্লো মোশনে এসে যে লাগছে, বা লাঠি দিয়ে খুব দ্রুত এসে স্লো মোশনে যাচ্ছে, ঠিক আছে? ফার্স্ট থেকে স্লো হয়ে যাওয়া, একটা ভিডিও ভাই আমি ফার্স্ট থেকে স্লো হয়ে যাওয়া বা একটা লিংক স্লো শেয়ার থেকে করছি, ফার্স্ট। হ্যাঁ ঠিক আছে ভাই। এটা যদি আপনি একটু দেখেন, এখানে দেখলে আপনি, আমি সেকেন্ডটা বলে দিচ্ছি এখানে, কত সেকেন্ডে লিঙ্ক, এটা ওই ট্রানজিশনটা ওরা করছে। আমি চ্যাট বক্সে দিছি ভাই। আচ্ছা এখানে আপনার এই অম্লান চাকমা ইনার, এটা? জি ভাই, জি ভাই। আচ্ছা অ্যাকচুয়ালি আমার নামই অম্লান চাকমা, আমি ওই এখান থেকে মানে ইয়া থেকে আচ্ছা আমার আচ্ছা আচ্ছা গুগল মিটে এখানে জিমেলটা মানে ওই তিনও চাকমা নামে সেভ হয়ে আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ভাই, এই 42 সেকেন্ড থেকে একটু যদি দেখেন, এখানে যে একটা মানুষ লাফ দিচ্ছে, মানে এই সিনটা এরকম যে একটা ড্রোন শট নিছে, ও ড্রোন হ্যাঁ শটটা নেওয়ার দেখেছি সাথে আমি। সাথে রাইট সাইডে চলে গেল, তারপরে জাম্প করতেছে। এই হ্যাঁ জিনিসটা এটা খুবই, দেখেছি, এটা কি টাইম র্যাপিং? এটা টাইম র্যাম্পিং, জি ঠিক আছে।
আচ্ছা স্লো থেকে ফাস্ট হয়ে যাওয়া, আবার স্লো হয়ে যাওয়া, ঠিক আছে? মানে একটা ক্লিপ নিয়ে একটু জি খেলা ভাই। করা আর কি, যে ফাস্ট থেকে স্লো, স্লো থেকে ফাস্ট, এটাই আর কি টাইম র্যাম্পিং। এটা জি ভাই, প্রিমিয়ার প্রোতে ওকে, করা থ্যাংক যায় ইউ। এবং খুব সোজা একটা কাজ। আজিম ভাই আছেন? টাইম র্যাম্পিংটা আপনারা অনেক বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এটা খুবই চমৎকার একটা বিষয় যে একটা ক্লিপকে ফাস্ট স্লো করার যে খেলাটা, এটা আপনারা যদি একটু ক্রিয়েটিভ ওয়েতে ব্যবহার করতে পারেন, এটা ক্লিপকে দুর্দান্তভাবে সাজানো যায়। ঠিক আছে? কিন্তু ওভারলে এবং ট্রানজিশন এগুলো একটু কম ব্যবহার করুন আরকি। আর এরপর আছে আপনার আমরা এর পরের মডিউল থেকে আফটার ইফেক্টস এ চলে যাব, যে আফটার ইফেক্টস এর কিছু বেসিক ইন্টিগ্রেশন ধারণাগুলো থাকবে এবং টেমপ্লেট এবং প্রিসেট এগুলো একটু কিভাবে ইউজ করতে হয়। আফটার ইফেক্টস এ প্রচুর টেমপ্লেট পাওয়া যায়, প্রিমিয়ার প্রো প্রচুর টেমপ্লেট পাওয়া যায়। আপনাদের যদি কোনো মোশনারি বা ইনভার্ট এলিমেন্টস এর সাবস্ক্রিপশন না থাকে, সেক্ষেত্রে দেখবেন আপনারা যে ফ্রি কিছু টেমপ্লেট পাচ্ছেন, যেগুলো দিয়ে আপনারা ইউজ করতে পারেন। তো টেমপ্লেট যত কম ইউজ করা যায় ততই ভালো। যে একটা জিনিস নিজে থেকে স্ক্র্যাচ থেকে বিল্ড করলে যে যতটা সুন্দর হয়, টেমপ্লেট ইউজ করলে আসলে ততটা সুন্দর হয় না। তখন আরেকজনে এডিট করে দেওয়া জিনিসের উপর আমাকে জাস্ট ইনপুট দিতে হয়। ঠিক আছে? এই টেমপ্লেট ইউজ করাটা একটু যত কম হয় ততই ভালো আর কি। মোট কথা আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের, যে ওভার এডিট করবেন না। ওভার এডিট জিনিসটা আসলে আপনার ভিডিওকে নষ্ট করে দেবে। মানে একদমই নষ্ট করে দেবে। আপনি যে এডিট পারে এটা বোঝানোর জন্যে আপনি প্রচুর পরিমাণে কাজ করলেন একটা ভিডিওতে, এই জিনিসটা কখনোই করবেন না। যত স্বচ্ছতা বা যত আ সুন্দর রাখা যায়, একটা পরিষ্কার রাখা যায়, সেটাই চেষ্টা করবেন। ঠিক আছে? আজিম ভাই কি এসেছেন? আ আপনার তো মিউট আনমিউট হচ্ছে আসলে। হ্যাঁ, ইফতেখার ভাই বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই এই ইউটিউব বা এই কন্টেন্ট ক্রিয়েট এই ব্যাপারে মানে আমার কোনো অভিজ্ঞতা নাই বা আমার পরিচিত কেউ ওরকম নাইও। তো আচ্ছা। এই এই মানে এই জগতের সময় আবার ধরেন ইউটিউবে অনেক ইনফরমেশন পাওয়া যায়, এরকম করতেছে ওরকম করতেছে, হুম। কিন্তু আপনি তো একজন প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটর, মানে এই ওয়ার্ল্ডটা কেমন একটু যদি ডেসক্রাইব করতেন, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন বা ক্যারিয়ার হিসাবে কেমন একটু যদি আইডিয়া দিতেন। আ ক্যারিয়ার হিসাবে ইউটিউবার হওয়াটা খুব একটা ভালো বিষয় না। ঠিক আছে? ইউটিউবে রেভিনিউ খুব বেশি যে আসে সেটাও না। ইউটিউবিং করাটা যে একদম প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে নেওয়াটা, এটা খুবই খারাপ একটা ডিসিশন। আপনারা কোনো ক্যারিয়ারের পাশাপাশি যদি এই কাজটা করতে চান, সেটা করতে পারেন। তখন আমার যেমন, আমি ইউটিউবের রেভিনিউ নিয়ে কখনো তাকাইও না। আমি আসলে ইউটিউবে কত কি রেভিনিউ আসলো বা অমুক-তমুক, এটার দিকে তাকাও না। তখন আমার স্পন্সরশিপ আলহামদুলিল্লাহ অনেক বেশি পরিমাণ থাকে প্রত্যেকটা কনটেন্টের জন্যে, এবং আমি টোটালটাই স্পন্সর ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। ঠিক আছে? এই যে কারণে আমার সমস্যা হয় না। আর আপনার যদি লেগে থাকেন, আসলে কোনো কিছুই অসফল হওয়ার কিছু নাই। ঠিক আছে? যেকোনো কিছুর উপরেই যদি আপনারা একটানা লেগে থাকেন, তাহলে সেখান থেকে আপনারা আউটপুট পাবেনই। আপনি যদি মানে ভালোভাবে লেগে থাকে। আপনি ছাড়া ভাবে কাজ করলেন বা অমুক-তমুক, এইভাবে আসলে আ কখনোই হয় না। আপনাকে এ ডেডিকেটেডলি একটা কাজ করতে হবে আরকি। ঠিক আছে? আর এই লাইফটা কেমন, এই লাইফ আলাদা কিছু না। একদমই রেগুলার লাইফ আরকি। ঠিক আছে? ৯টা-৫টা অফিস করা যায়, ইউটিউবিং করাও তা একই কথায়। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাইয়া। মৌমিতা আপু বলুন। স্যার আমি বলছি যে আপনি যখন ১ম এডিটিং শুরু করেছিলেন, মানে হুম। তখন কিভাবে বুঝেছিলেন যে প্রিমিয়ার প্রোটাই আম বেছে নিয়েছিলেন কিভাবে? আ আমি বুঝি নাই সেটা। আমি ১ম এ আফটার ইফেক্টস শুরু করেছিলাম। ঠিক আছে? আমি যখন ভিডিও এডিটিং শুরু করি, আমি ১ম এ আফটার ইফেক্টস শুরু করেছিলাম। আফটার ইফেক্টস মানে কাজ করতে চিন্তা করলাম যে এত ঝামেলা করা, মানে টিউটোরিয়াল দেখতে বিভিন্ন জায়গা থেকে, তখন দেখলাম যে না, এটা তো আরো বেশি সহজ একটা উপায় আছে, প্রিমিয়ার প্রো। ঠিক আছে? তখন আমি প্রিমিয়ার প্রোতে সুইচ করি। কিন্তু আফটার ইফেক্টস আসলে ভিডিও এডিটিং এর জন্য না, ওটা কিছু স্পেশাল ইফেক্ট এর জন্য। ওটাতে এডিটিং করা যায় না তা না। তবে রেগুলার এডিটিং এর জন্য আফটার ইফেক্টস কোনো সফটওয়্যার না।
এই জন্য আমার খুবই সমস্যা হচ্ছিল প্রথমে। পরে প্রিমিয়ার প্রোটা যখন সুইচ করলাম তখন আসলে আমি বুঝে গেলাম যে হ্যাঁ এটা টাইমলাইন বেসড এডিটিং, যেটা আর কি দাভিঞ্চি রিজলভ হোক বা আপনার ফিল্মোরা হোক যেটাই হোক সব একই, আপনার ফাইনাল কাট প্রো হোক সব এই একই ফর্মুলাতে চলে যে টাইমলাইন বেসিস এডিট। ঠিক আছে, একটা শিক্ষা পরে বাদ বাকিগুলো আসলে খুব সহজেই জানতে পারা যায় এবং আস্তে আস্তে এটা নেই মানে লেগে থাকার কারণে হয়ে গেছে আর কি। তো বলছি আপনার মানে ইন্টারেস্টটা কেমন করে আসলো এডিটিং এর প্রতি? ইন্টারেস্ট এডিটিং এর প্রতি আমার আগে পর থেকে ছিল আসলে। ঠিক আছে, এটা হুট করে আসে না, এটা অনেকদিন গ্রাজুয়ালি এসেছে আর কি। হ্যাঁ। আর স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, বলছি অনেক ইনস্টিটিউটে মানে এডিটিং কোর্স করানো হয় আর কি, অনেক ইনস্টিটিউটেই হুম ওটা মানে কোনো ইনস্টিটিউটে 1 বছর বা কোনো ইনস্টিটিউটে বা 1.5 বছর করে করানো হয়। হুম তো মানে বলছি যে যদি আমাদের এই কোর্সটাকে ওই ইনস্টিটিউটের কোনো কোর্সের সাথে যদি আমরা তুলনা করতে পারি, তো হুম মানে মানে কত পার্সেন্ট তাও ম্যাচ পাবো? উম, আমাদের এইদিকে আপনি বোধহয় কলকাতা থেকে বলছেন না? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা ঠিক আছে। আপনাদের ওইদিকে মানে ভিডিও এডিটিং এর কোর্সের বিষয়টা আমার জানা নেই আসলে কেমন। তা আমাদের এদিকে আসলে বাংলাদেশে এইভাবে কোর্স, এই যে আমি যেভাবে করেছি এইভাবে বেশি কোর্স করে আর কি মানুষ। ঠিক আছে, এদের আমাদের এখানে এদিকে অ্যাকচুয়ালি একটা ইনস্টিটিউটও আছে আর কি, মানে ওই ইনস্টিটিউটে করানো হয় আর কি আচ্ছা এডিটিং আচ্ছা কোর্স। থাকতে পারে মানে কলেজ বাংলাদেশে, একটা ইউনিভার্সিটি বাংলাদেশেও রয়েছে, হতে পারে। আমি ইউনিভার্সিটিতে করানো আমি হয়। আসলে ঠিক আইডিয়া নেই আমার তাদের মডিউলটা সম্পর্কে বা তাদের যে ইয়েটা সিলেবাসটা এটা সম্পর্কে আমার আসলে একদমই আইডিয়া নাই। ঠিক আছে, ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ ইফ হ্যাঁ ইউ বলুন। ডোন্ট মাইন্ড। হ্যাঁ আপনার কি মানে আরো অন্যান্য মানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করা হয়, মানে ফ্রিল্যান্স টাইপের? আগে হতো, এখন আমি সময় পাই না ভাই, এখন একদমই কাজ করি না আর কি। ঠিক আছে, আমি এখন আচ্ছা একদমই আচ্ছা। সময় পাই না, এই কারণে কাজ করি না। তখন আমি শুধু এটা এডিট করি তা না, ভয়েস অফ ঢাকার আমি বাংলাদেশ আর্মিরও ভিডিও এডিট করে থাকি আর কি, তাদের কাজও করি কিছু। ঠিক আছে, এগুলো মিলে আমার আসলে আচ্ছা, আর সময় হয়ে ওঠে না আসলে। ঠিক আছে, এই জন্য ভাই আমি আপনার ভিডিওটা কি মিলিটারি মিউজিয়ামে যেটা আছে ওটা কি আপনার না আপনার না না করা? না 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 ওটা না, আমি কিছু ইন্টারনাল ইস্যু নিয়ে কাজ করি আর কি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, না ওখানে যে ভিডিওটা আছে ওটা অনেকটা আপনার আপনার আপনি যে স্টাইলে ভিডিও এডিট করেন অনেকটা আচ্ছা আচ্ছা সেম স্টাইলের। আচ্ছা আচ্ছা হতে পারে, এখন দেখা হয়নি অবশ্য। এই তো, কারো কোনো মডিউল নিয়ে প্রশ্ন নাই? মডিউলে কারো কোনো সমস্যা নেই, সব বুঝে যাচ্ছে? ভাইয়া সত্যি বলতে প্রশ্ন করলে প্রশ্নের কোনো শেষ নাই, এখানকার হ্যাঁ সবার করতে এত পারেন, বেশি, কোনো সমস্যা নাই। এখানকার সবার ঠিক এত আছে, বেশি প্রশ্ন যে সবাই এখন কনফিউজ কোনটা ছেড়ে কোনটা করবে, এই জন্য করতে অবভিয়াসলি পারেন, আমি তো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বসে থাকি। ঠিক আছে, যে আপনারা যে কোনো প্রশ্ন আসলে করতে পারেন। ঠিক আছে, আর ভাইয়া আরেকটা কথা বলি, হ্যাঁ এটা হচ্ছে আপনি আসলে সপ্তাহে একদিন আসেন তো, হ্যাঁ। আপনাকে ভাইয়া প্রশ্ন করতে কেন জানি মানে আমি পার্সোনালি খুব শাই ফিল করি বুঝছেন। কেন? এই ইয়ে আছে না, এই যে মিরাজ ভাই, হ্যাঁ, মিরাজ ভাই রেগুলার আস্তে 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 মিরাজ ভাইয়ের সাথে এখন আমাদের সম্পর্কটা মানে অনেক ক্লোজ হয়ে আচ্ছা গেছে আর আচ্ছা কি, আচ্ছা ডেইলি ওনাকে আচ্ছা দেখতেছি তো। তো আচ্ছা ওনাকে আচ্ছা। মনে করেন যে কোনো কিছু প্রশ্ন করতে কখনো বাধা নেই। আমাকে প্রশ্ন করতে বাধার দরকার নাই তো, আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন আমাকে। ঠিক আছে, এখন ওই কারণে হয়তো আমি বা আমার মতো যারা একটু দুর্বল তারা হয়তো একটু শাই ফিল করে আর কি। আমার কথা হচ্ছে যে মডিউলে কোনো কিছু আপনাদের কনফিউশন থাকলে সেটা আমাকে অবশ্যই জানাবেন, যে আমি এই জায়গাটা বুঝতে পারি না বা আমি কিভাবে আরেকটু সুন্দর করতে পারি আমার কাজটাকে, বা এখানে আমি কিভাবে মডিফাই করতে পারি, এগুলো নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে আপনারা করতে পারেন। ঠিক আছে, এবং কি মডিউলের বাইরেও যদি আপনাদের কোনো জানার ইচ্ছা থাকে সেটাও আমাকে করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে ভাই যখন শাওয়ার দিছেন এই সপ্তাহ থেকে ভাই প্রশ্ন লিস্টিং করে রাখবো, হ্যাঁ প্রশ্নের করে রাখবেন, প্রশ্নের কোনো বৃষ্টি সমস্যা হবে নাই। ভাইয়া। আপনারা নেক্সট আগে লিস্টিং। থেকে প্রশ্ন রেডি করে রাখবেন, আমি উত্তর দিব, কোনো সমস্যা নাই। ওকে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ জনি ভাই বলুন। জনি ভাই বলুন। বোধহয় নাই।
আর মিরাজ তো এমনিতে উম, যে কোনো সমস্যা আপনারা তো তাকে বলতে পারছেন তাই না? জি মানে জি না, সে মিরাজ তো ভাই অসাধারণ একজন মানুষ, প্রচন্ড আচ্ছা হেল্পফুল আচ্ছা প্রচন্ড আচ্ছা হেল্পফুল। আচ্ছা খুবই ভালো এটা। ওকে মানে আসলে অনেকজনকে ইয়ে করার পরে ওকে খুঁজে বের করা হয়েছে যাতে ও এই হেল্পটা করতে পারে আর কি। আর আমি চিন্তা করছি এমনিতেও পরের ব্যাচ থেকে লাইভ ক্লাসে চলে যাব, আমি রেকর্ডেড ক্লাস রাখবো না হয়তো বা, পরের ব্যাচ থেকে আমি লাইভ ক্লাসে চলে যাব, এটা একটা চিন্তা ভাবনা চলছে আর কি। সত্যি হ্যাঁ বলতে ভাই, কি, সালাম আমরা যদি আপনাকে লাইভ ক্লাসে পাইতাম আমরা খুবই হ্যাঁ ভাগ্যবান হতাম, কারণ অনেক আমি কিছু ব্রেকডাউন ডিরেক্টলি দেখতে পারতাম তো। হ্যাঁ আমি ইচ্ছা আছে আমি হ্যাঁ ভাই, পরের ব্যাচ শোনা থেকে যাচ্ছে লাইভ। আমার? হ্যাঁ জনি ভাই বলুন। হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। আপনার সাথে আমার নমস্কার। এই প্রথম কথা হচ্ছে। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলুন। ভাই, মানে ওই আমি একটা সমস্যা হচ্ছে কি, ওই মিডিয়া এনকোডারে হচ্ছে আমি যখন ওই প্রিমিয়ার পড়তে ফাইল নিয়ে আসতেছি, মানে ভিডিও ফাইল, সেটা মিডিয়া হ্যাঁ এনকোডারে ওটা হচ্ছে রেন্ডার হচ্ছে না, যে অটোমেটিক যে রেন্ডারটা হয়। হ্যাঁ আপনি কি ঠিক মতো ইয়ে করেছেন, এই ইনজেস্ট করেছেন এই প্রক্সিটা? প্রক্সিটা ওই ওখানে ওই যে প্রক্সিটা ব্লু হচ্ছে আর কি, নীল হচ্ছে, আপনি যেভাবে ভিডিওতে দেখাইছিলেন হ্যাঁ ব্লু আপনি হচ্ছে, কিন্তু ওই যে আমি আবার মিডিয়া এনকোডারে যাওয়ার পর তখন আমি ফাইলটা পাচ্ছি না। আপনি প্রক্সিটা দরকার মুছে দিয়ে আবার নতুন করে সেট আপ করুন। একটা প্রক্সির লোকেশনটা আপনার ভিডিওর দরকারে আলাদা একটা ফোল্ডার করুন, ফোল্ডার করে ওখানে প্রক্সি হ্যাঁ গুলা ভাই, আমি সেভ ওখানে করুন। আলাদা ফোল্ডার করেছি ওখানে। ফোল্ডার করার পর কিন্তু ফোল্ডারে যায় হচ্ছে এই প্রিমিয়ার প্রোতে যে ফাইল নিয়ে করতেছি আর কি, কাজ করতেছি বা কাট করতেছি, আপনি যেভাবে দেখাচ্ছেন ট্রানজেকশন, হুম, তারপরে টেক্সট অ্যাড করা, কিন্তু যখন হচ্ছে ওই আমি আর যে ফাইলটা সেট আপ নতুন একটা ফাইল নিলাম, কিন্তু হুম। প্রক্সিতে যায় ওটা পাচ্ছি না আর কি, যখন অটো সেভ হচ্ছে ওইটা। প্রক্সি কি আপনার কি প্রক্সি কি প্রিমিয়ার প্রো টাইমলাইনে দেখা যাচ্ছে প্রক্সি হিসাবে, নাকি মেইন ফাইল হিসাবে রেন্ডার হচ্ছে? মানে তো রেন্ডার হচ্ছে কিনা তো বুঝতে পারতেছি না আমি। আহ, আচ্ছা আপনি স্ক্রিনশট নিয়ে দখল আমাদের ডিসকর্ডে একটু পোস্ট করুন, আমি দেখবো এটা। ঠিক হ্যাঁ আছে জি ঠিক আছে, জি ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ। সালাম আলাইকুম। আসসালাম ভাইয়া। যেটা বলছিলাম আর কি, যে আগামী ব্যাচ থেকে আমি চেষ্টা করব একদম পুরি লাইভ ক্লাসে চলে যাওয়ার। এটাই রেকর্ড হিসাবে থাকবে, রেকর্ড ক্লাস হিসাবে যে থাকবে না সেটা তা না, তবে প্রত্যেকটা ক্লাসে আমি লাইভ নিলে পরে আমার জন্য একটু সুবিধা হয় আসলে, মানে সাথে সাথে আমি ব্রেকডাউনটাও দেখাতে পারি এবং কারো কোনো বোঝার বিষয় থাকতে পারে সে সেটা প্রশ্ন করতে পারে। এইভাবে প্রশ্ন জমিয়ে রাখতে পারে আসলে একটু সমস্যা, যে এই পরে মনে থাকে না যে কোন প্রশ্ন কি করব, এটা আমি দেখেছি আর কি। এই জন্য চিন্তা করছিলাম যে সপ্তাহে 2 দিন করে হলেও আমি লাইভ ক্লাস নিবো আর কি। ঠিক আছে ভাইয়া ফার্স্ট হ্যাঁ ব্যাচের ভাইয়া, প্রতি তো সবারই অন্যরকম একটা ইমোশন থাকে। আমাদের কি কোনো অ্যাক্সেস দেওয়া যাবে আপনার লাইভ ক্লাসগুলোতে? কোনো অবশ্যই। সুযোগ আছে? যারা যারা এনরোল করছেন তারা সবাই এটাতে ইয়ে থাকবে, হ্যাঁ ভাইয়া, সমস্যা আবার নেই। আর একটা কথা ছিল ভাই। হ্যাঁ ভাই বলুন। ভাই বলতেছি মানে এই যে আরেকটা সপ্তাহ পরে আবার নতুন একটা কোর্স আনলক হতে যাচ্ছে ভাই। হুম। মানে আমি এখনো আহ, আপনার ভিডিওগুলো দেখেছি, কিন্তু আমি কাজটা এখনো জমা দিতে পারি না। এখন আবার যদি পরবর্তী সপ্তাহে দেখা গেলো আনলক হয়ে গেল, তখন ওইটা একটু বেশি প্রেসার হয়ে যাচ্ছে না? দেখা গেলো আমরা অনেকে যারা পিছিয়ে আছি হয়তো একটু সময় দেয়া হলো, পরে আবার ওইটা আনলক করা হলো, এমনটা করা যায় না? না ভাই, আপনার একার জন্য আসলে সবাইকে তো পজ করে রাখার কোনো অপশন নেই আমাদের। আমাদের যথেষ্ট সময় দেওয়া হচ্ছে যে এখানে যে সাবমিট করার জন্য। ঠিক আছে, আমি তারপরে বলেছি যে প্রথম যেহেতু এটা টাস্ক ছিল, এটা আমি আরেকটু সময় বাড়িয়ে দেওয়া যায় কিনা, এটা আমি মানে ম্যাক্সিমকে বলে দিব, কিন্তু এর বেশি আসলে এক্সটেন্ড করতে পারবো না আমি। তখন একজনের জন্য সবাই মডিউলটা তখন একটু ঝামেলা হয়ে যাবে, যে পরের মডিউলটা আবার চলে আসবে, পরের মডিউলটা টাস্ক চলে আসবে। ঠিক আছে, এটা সপ্তাহে আমাকে দিতে হবে, এটা আসলে ফ্যাক্ট। ঠিক আছে না জি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। সজীব ভাইয়া বলুন। ভাই আসলে মিডিয়ান কোডা নিয়ে বেশ একটু ঝামেলা হচ্ছে। কিছুক্ষণ আগে আচ্ছা। আমি কিছু ফুটেজ প্রক্সি করার জন্য দিছি, বাট তারপরে হুম। হচ্ছে না। যদি স্ক্রিনটা শেয়ার করতাম তাহলে মনে হয় বেটার হতো। হ্যাঁ ভাই আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাই দেখেন, ইনকোডারে আমি বেশ কিছু ডিজে এর ফুটেজ আর কি করছিলাম, বাট সবগুলা ইরর। এভাবে ফেল, তাই তো? জি জি ভাই। ইরর কোডটা কি দেখাচ্ছে? ইররের পর ক্লিক করুন, দেখুন যে কি ইরর দেখাচ্ছে, এটা একটু দেখুন। ভাই অনেকগুলো সোর্স ভাই।
অবশ্যই ইন্টারাপ্টেড বাই ইউজার, অপারেশনাল ইন্টারাপ্টেড বাই ইউজারই তো দেখাচ্ছে। ঠিক আছে, এরকম তো হওয়ার কথা না। তারপর ভাইয়া এখানে যদি আমি অটোমেটিক প্রিমিয়ার প্রোতে নেই, এখান থেকে তো আপনি যেভাবে দেখাইছিলেন প্রজেকশন ইন্টেন্সিটি, এখানে সবকিছু হ্যাঁ টিকমার্ক দেওয়াই আছে, তারপর আমি হ্যাঁ, কোনো ফুটেজ যদি প্রিমিয়ার প্রোতে নিই ওপেন হচ্ছে না। কেন? মানে প্রিমিয়ার প্রোতে নেওয়ার পর মিডিয়া এনকোডার ওপেন হচ্ছে না। ইনজেস্ট ক্রিয়েট প্রক্সিস। আচ্ছা, আপনার কি ডেস্টিনেশনটা কি রেখেছেন? ভাইয়া ডেস্টিনেশন হচ্ছে যে আপনার ডাউনলোডে আছে। প্রক্সি, ডাউনলোডে আচ্ছা আমি একটা ঠিক আছে। প্রক্সি ফোল্ডার করে নিয়েছি। হ্যাঁ, আমি এটাই করি আসলে। তো এটাতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। যেমন আমি যদি একটা ফুটেজ নিয়ে আসি ভাইয়া, সাপোজ হুম আমি এখান থেকে ডিজে এর কিছু ফুটেজ নিই, হুম। তারপরে মিডিয়া ইন করে গেলাম কোনো, এখন আবার আসছে। মাঝে মাঝে এমন ঝামেলাগুলা করে, কিন্তু এটা হতে এখন পারে আবার কোনো একটা। হ্যাঁ, প্রক্সি হচ্ছে আবার। এগুলো কি প্রক্সি। আসলে মানে এগুলো কি মানে অ্যাডোবি কিংবা এদের কি এটা বাগ? অ্যাডোবির গ্লিচ বা বাগ হতে পারে, ঠিক আছে। এটা আপনি অনেক যেহেতু সময় দেখা ক্র্যাক, যায় লাস্ট পর্যায়ে যে যেহেতু আপনি ক্র্যাক সফটওয়্যার তো কিছু একটা আমি সময় বাগ রিসেন্টলি এটা কালকে হতে পারে। মেবি ড্রিম হলিডে পার্কে কিছু ভিডিও করছি, আচ্ছা, ফুটেজ গুলা কোনোভাবে আমি করতে পারতেছি না, 4-5 বার ট্রাই করলাম বাট প্রক্সি হচ্ছেই না, আচ্ছা, লাস্টে যা ফেল দেখাচ্ছে। এই যে এখন হচ্ছে, তো সুন্দরভাবে হচ্ছে। এখন সুন্দর হচ্ছে বাট ওইগুলো হচ্ছে না। আচ্ছা, আমরা যে ডিজিআই দিয়ে ভাইয়া ভিডিও করি সেগুলোকে আমরা হুম আমি 4K 60 FPS রাখি, যে অনেক সময় আসলে হুম। সেগুলা আপনার স্লো মোশন করার জন্য। প্রমোশন করার প্রয়োজন হ্যাঁ, হতে পারে, এই জন্য 4K 60 FPS রাখি। আর হ্যাঁ। সেগুলো কি আরো কমে ভিডিও করা উচিত আমার? না, ঠিক আছে, প্রিসেট যদি আপনার যথেষ্ট প্রপার্টিজ থাকে তাহলে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাই, ঠিক আছে, পিসি আসলে যথেষ্ট পরিমাণে ভালো, খারাপ না। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু ভাই প্রক্সির ক্ষেত্রে এগুলো তো অনেক আসলে ঝামেলা হচ্ছে, মানে অনেক সময় দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে আহ, এইটা যদি আপনি প্রক্সি ছাড়া করতে যান তাহলে দেখা যাচ্ছে আপনার পিসিতে একটু ল্যাগ করতে পারে, ঠিক ল্যাগ আছে। ল্যাগ বলতে ভাই অনেক ল্যাগ করে, কারণ 4K হ্যাঁ, তো ঠিক একটু আছে, কাজ করার 40 পরেই দেখা যায় ল্যাগ করে দেয়। ল্যাগ করবে, প্রিভিউতে অনেক সমস্যা করবে। ঠিক আছে, এই জন্য প্রক্সিটা করে নেওয়াটা বেটার আর কি। জি জি ভাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আর একটা প্রবলেম হচ্ছে আমি যখন হ্যাঁ ওই ফুটেজ গুলো ইনপুট করি, সাপোজ আপনার ওই যে দেখানো পদ্ধতিতে আমি ইনপুট করি, অডিও, কালার, র ফুটেজ সবকিছু আলাদা হ্যাঁ আলাদা ফোল্ডার করে রাখি, বাট এখানে র হুম। ফুটেজ আছে, অনেক সময় দেখা যায় আমি ভিডিও করছি সিরিয়ালে বাট ফুটেজ গুলো আমার সিরিয়ালি আসতেছে না, এলোমেলো ভাবে আসতেছে। এখানে আপনি যেভাবে ইনপুট ইনপুট দিবেন সেভাবে আসবে আর কি। ঠিক আছে, আমার ফোল্ডারে ভাইয়া সিরিয়ালি দেখায় বাট ওইখান থেকে ফোল্ডারে সিরিয়ালি দেখাবে, এখানে সিরিয়ালি দেখাচ্ছে না। হ্যাঁ জি ভাই, এখানে সিরিয়ালি এখানে অনেক। আপনি যেভাবে ইনপুটটা দিবেন, মানে ইনপুটের যে ফাইলগুলো যেভাবে আসবে ওই সিকোয়েন্সে আসবে আর কি। ঠিক আছে, ও ঠিক, লাস্টেরটা লাস্টে, ফার্স্টেরটা ফার্স্টে, এইভাবে আসবে। জি জি ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আমার একটা ছোট প্রশ্ন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে বা আমি যদি এইচডি তে ধরেন 1280x720 ভিডিওটা বানালাম, এরপর আমি যখন হ্যাঁ এক্সপোর্ট দিলাম, তখন আমি ফুল হ্যাঁ। এইচডি তে করি, সেক্ষেত্রে রেজলিউশন খুব একটা যে খারাপ হচ্ছে এমন না, কিন্তু এটাতে আসলে না, সমস্যাটা এটা হয় আপনি কিনা? বুঝতে পারবেন না, এটা সমস্যা, অনেক বেশি সমস্যা। ঠিক আছে, আপনাকে এক্সপোর্টের সময় আমার একটা খুবই ভুল কাজ হয়েছে, আমি যেটা আমি অলরেডি আলোচনাও করেছি মডিউলের ক্ষেত্রে। এইখানে আমাদের এক্সপোর্টের জিনিসটা আমার একটু আগে দেখে দেওয়া উচিত ছিল, আমি এক্সপোর্টের মডিউলটা পরে রেখেছি আর কি। ঠিক আছে, এক্সপোর্ট কিভাবে করতে হয় এই মডিউলটা আমি পরে রেখেছি, এটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব যে কিভাবে এক্সপোর্টের সেটিংসটা করতে হয়। এক্সপোর্ট আপনি যেভাবে মানে ভিডিওটা তৈরি করেন, 1280x720 পিক্সেল হচ্ছে নর্মাল এইচডি, যেটা এখানে আপনার যে পিক্সেল ডেনসিটি থাকবে, পিপিআই থাকবে, এটা খুব মানে কম। যে এটা যখন আপনি একটা ভালো মানে এখন তো সব হ্যান্ডসেটই হচ্ছে 1080 পিক্সেল, বা আপনার মনিটরও সব 1080 পিক্সেল। ঠিক আছে, এখানে যখন আপনি দেখবেন জিনিসটা হচ্ছে পিক্সেল ডেনসিটিটা অনেক বেড়ে যাবে, যার কারণে এই জিনিসটা আপনার অতটা ভাল লাগবে না এবং একটু খোলা লাগতে পারে। ঠিক আছে, যত শার্পনেসটা থাকার কথা সেটা পাবেন না আপনি। আপনি যখন 1080p-তে করবেন তখন এটার শার্পনেসটা অনেক বেশি থাকবে। শুধু 1080p-তে করলে হবে না, এখানে আপনার আউটপুটের বিট রেট কত, এটাও একটা বিষয় আছে, এবং কোন ফ্রেম, সরি ইয়েটা কত ডেপথে আপনার হচ্ছে এটা এনকোড হচ্ছে, এগুলো কিছু বিষয় আছে। এগুলো যত বেশি দিবেন তত শার্পনেসটা আর কি বেশি হবে। যেমন আমি যখন এডিট করি তখন যখন এক্সপোর্ট দেই
তখন রেগুলার বিটরেট দেওয়া থাকে এখানে 15 থেকে 20। আমি এটা 100 এমবিপিএস এ আউটপুট দিই, ঠিক আছে, যাতে জিনিসটা শার্পনেসটা অনেক বেশি থাকে এবং প্রপার্টিসটা যত বেশি হয় তত ভিডিও কোয়ালিটিটাও বেশি থাকে, ভালো থাকে আর কি, ঠিক আছে। আপনি যখন 1280 720 করবেন, 720p করবেন, তখন দেখবেন যে ওটার প্রপার্টিস একদমই কম, খুবই ছোট একটা প্রপার্টিসের একটা কন্টেন্ট হবে, যেটা আপনার মানে ওইটা প্রপার্টিস কম হওয়ার কারণ কি, ওটার কোয়ালিটিটা কমে গেছে বলেই আপনার প্রপার্টিসটা কম হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। তার মানে আমরা যখন 1280x720 এই ফ্রেম সাইজের ভিডিও বানাবো, এক্সপোর্টটা হুম। ওইটাতেই দিব, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, এক্সপোর্টটা তো ওটাতেই দিবেন। 1280 720p তে এডিট করার পর আপনি 1920 1080 তে এক্সপোর্ট দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে, আপনাকে ওটাতে এক্সপোর্ট দিতেই হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ। সিকোয়েন্স সেটিংস যেটা থাকবে ওটাতেই আপনি এক্সপোর্ট দিবেন। আপনার সিকোয়েন্স যদি 1280 720p হয় আর এক্সপোর্টে যদি আপনি 1920 1080 দেন, কোনো লাভ নাই, ওটা আপনার যেটা সেটাই থেকে যাবে, ঠিক আছে। ওটা ফ্রেম সাইজটা বড় দেখা যাবে সেটা ঠিক আছে, কিন্তু আপনার পিক্সেল ডেনসিটিটা কমই থাকবে আর কি। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আহ, তাহলে কি আমার ক্লাস শেষ করে দিব এখানেই? ভাই আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। মনে করেন যে নেক্সট মডিউলে এক্সপোর্টের একটা ক্লাস রাখলে ভালো হয়, বুঝলেন? হ্যাঁ, আমি ওটা বলছি, আমি এক্সপোর্টের একটা ক্লাস আমি দিয়ে দিব আর কি, ঠিক আছে। এটা আমি জি পরের মডিউলে দেখতে রেখেছিলাম, আমার মাথায় ছিল না যে আসলে এক্সপোর্ট আমরা আগে থেকে যেহেতু টাস্ক গুলো রাখছি, এক্ষেত্রে আমাদের এক্সপোর্টের একটা মানে ক্লাসটা সামনে রাখা দরকার ছিল, কিন্তু আমার মাথায় ছিল যে সবকিছু করার পর আমরা এক্সপোর্ট যেভাবে দিব ওইটা আর কি শিখবো আর কি, কিন্তু এখানে আমার মাথায় ছিল না যে আসলে টাস্ক থাকবে মাঝে মাঝে, ঠিক আছে। এই জিনিসটা আমার একদমই খেয়াল ছিল না। আমি এক্সপোর্ট একটা ক্লাস আমি রেডি করে আগামী মডিউলে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। জি ভাই। আর আমাদের স্ক্রিপ্ট, হুম। আপনার যে স্ক্রিপ্ট রাইটার আছে দুইজন, তাদের যে একটা ক্লাস নেওয়ার কথা হ্যাঁ, বলছেন, আমি এখন সেটা ওটাই বলছি যে আমি এখনো ঢাকায় ব্যাক করতে পারি না, আমি এখনো একটা পারিবারিক কাজে আসলে 10-12 তারিখ পর্যন্ত আমাকে পাবনাতেই থাকতে হবে, বা 15 তারিখ পর্যন্ত থাকতে হতে পারে। আহ, আহ, এই কারণে আমি আসলে তাদের ক্লাসগুলো নিতে পারি না। আমি ঢাকা যেয়ে তাদের দুইজনের ক্লাস নিব, এবং সনেট ভাই যিনি ভয়েস ওভার দেন, ওনার বাবু একটু অসুস্থ, বাবুকে নিয়ে একটু ইন্ডিয়াতে গিয়েছেন আর কি, উনি দেখাতে চেক আপের জন্য। উনি আসলে পরে তার ভয়েস ওভার ক্লাসটা আমি একই সাথে নিয়ে দেব, ঠিক আছে। এটা ইনশাল্লাহ আগামী মাসে 20 তারিখের মধ্যে সবগুলো রেডি হয়ে যাবে আর কি, আচ্ছা। জি ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাইয়া, আমার আর একটা সমস্যা, এটা তো সফটওয়্যার বেসড। আমি প্রিমিয়ার প্রো 23টা ইউজ করি, 24টা, দুইটা এট এ টাইম মানে ইনস্টল করেছি, এনকোডার 24টা পাইনি এর জন্য। তো কোনোটাতে টুল বারে মানে যেসব অপশন আছে, আমার মাউসে রাইট ক্লিক করলে ওই জিনিসগুলো মানে এক্সটেনশনটা হয় না। মানে রিপল এডিট থাকলে রিপল এডিট, এটা আমি চেঞ্জ করতে পারি না। উম, এটা এটা আপনার কি কোনো যদি বাগ কিনা আমি এটা বুঝতে পারছি যদি না আর আপনি কি। ওয়ার্ক স্পেসে যে আপনার রিসেট দিন তাও ঠিক হয় না, রিসেট লেআউট। না, আমি আমি মানে আমার মতো ওয়ার্কশপ যেটা সেট করেছে ওইটাতে রিসেট দেওয়ার পরেও এরকম সমস্যা থেকে যায় আর কি। মানে এটা মাউসের রাইট বাটনে ক্লিক করলেও মানে ওইটাই আসে, ওইটার মানে আরো যে অপশন আছে ওই টুল, একটা টুলের ভিতরে সাব টুল, এরকম এগুলো আসে হ্যাঁ, না আর কি। এটা এটা 23 তাহলে 24 বাগ দুটোতে আমি আপনার, ফেস করেছি। এটার বোধহয় বাগ আছে আপনার তাহলে, আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে ভাই ওই যে টুলস এর তো মোটামুটি শর্টকাট আছে, ওগুলো দিলে আসে। তো হ্যাঁ, অনেকগুলোর আবার নাই, যেমন হচ্ছে আহ, অনেকগুলারই নাই। আহ, হ্যাঁ হ্যাঁ, তো ওইগুলো হচ্ছে একটু ইয়া হয়ে যায় আর কি। ধরেন অডিও নিয়ে কাজ করার সময় তখন হচ্ছে হ্যাঁ, ইফেক্ট, ওইখানে এসেনশিয়াল সাউন্ডে গিয়ে তারপর আমাকে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, রিমিক্স করতে হয়, এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে আর কি। এটাই আর কি। শর্টকাট যত ইউজ করবেন তত দ্রুত কাজ হবে আর কি, কিন্তু কিছু কিছু আছে যেগুলো শর্টকাট আসলে নাই, আমাদের ম্যানুয়ালি করতে হয়। তো ক্লাসকে আজকে এখানে শেষ করে দিব।
জি ভাইয়া, শেষ করেন, কেউই তো কোশ্চেন আর করতেছে না। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ সবাইকে। আপনারা এই শনিবারে যে ক্লাসটা আছে, এটা একটু মাস্কিংটা নিয়ে ক্লাসটা আছে, মাস্কিং এর ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবেন। আর আপনাদের এই ইয়েটা আছে টাইম র্যাম্পিংটা একটু বেশি ইউজ করবেন, তাহলে ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। ঠিক আছে, আশা করা যায়। যখন টাইম র্যাম্পিং দুইটা ক্লিপের মাঝখানে করবেন, তখন দুইটা যাতে একটা শেষ এবং আরেকটা শুরু, দুইটা ক্লিপ এটা যাতে সেম হয়, এটা একটু মাথায় রাখবেন। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো শেষ করি আজকের মতো। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ ভাইয়া, ভালো আল্লাহ থাকবেন। হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, কেউ কি ভিডিও করে ফেলছে মানে তৈরি কমপ্লিট মোটামুটি? ভাই গ্রুপে আসেন, গ্রুপে কথা বলি আমরা, রেকর্ডেড থাকছে তো। ওকে। রোশন ভাই মনে হয় ভুলে গেছে মনে হয় ইয়ে বন্ধ করতে। সময় মতো কেটে দেবেন, রেকর্ডেড থাক। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর যার যা প্রবলেম গ্রুপে আসেন, গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, গ্রুপে এসে আমরা যার যা প্রয়োজন এখানে কথা বলতে পারবো। তানভীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন ভাই। তানভীর ভাই কি ইউটিউব নিয়ে কাজ করতেছেন অলরেডি? না ভাই, আমি ইউটিউব নিয়ে না, আমি হচ্ছে ফেসবুকে কাজ করতেছি। আমি ইউটিউবে একটু একটু দুর্বলতার কারণে ইউটিউবে শুরু করি না, আমি ফেসবুক আল্লাহর রহমতে আগে আসতেছি আস্তে ভাই, আস্তে। আমাদের কি কোনো গ্রুপ আছে, এক্সট্রা গ্রুপ যেখানে আমরা সবাই আছি? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ আছে তো। ওই যে আমি আপনাকে ফার্স্টে দেখেন একটা গ্রুপের লিংক দেওয়া আছে, অথবা আমার আইডি লিংক দেওয়া আছে, যে কোনো একটা। যদি গ্রুপের আইডি লিংক দিয়ে আপনি ঢুকতে পারেন তাহলে তো হয়ে গেল, আর যদি না পারেন আপনি কাইন্ডলি আমাকে একটু আমার আইডিতে নক দেন, সবাইকে অ্যাড করতেছি আস্তে আস্তে। হ্যাঁ সবাই দেখেন, হয়তো জানা নাই তো। আমি নক করছি, দেখেন ভাই। আচ্ছা আচ্ছা, নামটা কি ভাইয়ার আইডি একটু? সজীব ভাই আসছে। সজীব ঠিক হাসান। আছে, আচ্ছা ভাইয়া। একটু আর কথা বলছিলাম ভাই, আখলাক টিভির ভাই, আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ আসতেছে তো, ডিরেক্ট আপনাকে মেসেজ দেওয়া যাচ্ছে না, আপনি কাইন্ডলি আমাকে একটু মেসেঞ্জারে মেসেজ দেন। ভাই কি ট্রাভেল নিয়ে কাজ করতেছেন? মানে আপনার মোবাইলে অনেকদিন আগে ঢুকছিলাম তো, সবকিছু ট্রাভেল রিলেটেড দেখলাম আর কি। ভাই আমি ফার্স্টে ট্রাভেল নিয়ে শুরু করতে চাইছিলাম, কিন্তু ট্রাভেল নিয়ে অনেক প্যারা হয়ে যাচ্ছে তো, এই জন্য আর কি এন্টারটেনমেন্ট নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। ও, আল্লাহ ভরসা, তারপর দেখা যাক কত দূর যাইতে পারি। লেগে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ। আর আপনি ট্রাভেল ব্লগ, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে ব্লগে, কোনো না, এক আর কি ভিডিও। অনেকগুলা মানে রিসেন্টলি মনে হয় আমার প্রায় 10টা না 12টা ফুটেজ নেওয়া আছে, মানে 10-12 জায়গার। কক্সে গেছিলাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কালকে আবার ড্রিম হলিডে, অনেকগুলাই ফুটেজ নেওয়া আছে, বাট আসলে ওইভাবে প্রফেশনাল এডিট করা হচ্ছে না। আর আমি ওই কথা বলছেন, আমার আমার টোটাল প্রায় 30টার উপরে আমার ফুটেজ এখনো পড়ে আছে, আমি এডিট করার সময় পাচ্ছি না। আমি তো শখ ভাইয়ের স্টুডেন্ট, মানে ওই যে শখ 360 ডিগ্রি ওনার ব্যাচের স্টুডেন্ট, ওনার কোর্স তো আমার রানিং আছে আর কি। ওনারটা তো মানে উনি তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও আমাদেরকে ব্যাচ শুরু করছে আর কি, ওনার ভিতরে কন্টেন্ট ক্রিয়েশন এর অ্যাড আছে। আর আমাদের তো ভয়েস অফ ঢাকার মানে এই এই কোর্সে তো মোটামুটি আফটার ইফেক্টস এইগুলো আছে, এই জন্য এই দুইটা কোর্সে আর কি নেওয়া। দুইটা কোর্স কন্টিনিউ করতে আমারও 12টা বেজে যাইতেছে জানি, মানে কাজও করতে পারতেছি না। এইখানে দেখা যাচ্ছে আসতে, এইখানে দেখা যাচ্ছে আমার গ্যাপ হয়ে যাচ্ছে, যে এই ভিডিও দেখতে দেখতে আবার শখ ভাইয়ের ভিডিও চলে আসে, মানে শখ ভাইয়ের তো আবার লাইভ ক্লাস, শখ ভাইয়ের লাইভ ক্লাস চলে আসে। হ্যাঁ ভাই, সবারই একটু প্যারা হয়ে যাচ্ছে। অনেকজন চাকরিজীবী আমি দেখলাম যে
রিসেন্ট কালকে আমাদের ইয়েতে ক্লাসে অনেকজন ছিল অ্যাটেন্ড, কিন্তু আজকে রোশন ভাই আসছে তারপরেও অ্যাটেন্ড কম। আসলে যারা এখনো আছে তারাই আসলে কিছু একটা প্রথম করবে। থেকে, হ্যাঁ প্রথম থেকে তারা যারা যায় আছে আসলে। তারা ওইটাই, আর অনেকে হচ্ছে আপনার চাকরিজীবী তো হয়তো বা এই কারণে আসলে ভাই এইভাবে। চাকরিজীবী শেখ না, আমিও ছোটখাটো একটা বিজনেস করি, ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করি, এতগুলা পেশার, আমার তো কাল দিন পরে পরীক্ষা, এতগুলা পেশার নিয়েও বিজনেস মানে কন্টিনিউ করেও আমাকে এগুলাতে সময় দিতে হচ্ছে, তারপরে মাঝে মাঝে ঘুরতে যাই, মানে অনেক প্রেশার হয়ে যায়, মানে নিজের জন্য কোনো টাইমই পাই না, সবকিছু মানে কোনো কিছু শেখার উপরে আছি। দেখা যায় এখন ঘুম 4 থেকে 5 ঘন্টা সর্বোচ্চ ঘুমাইতে পারি। আর ঘুম ভাই রাত 1টা পর্যন্ত এখন রিসার্চ চলবে। একটা পর্যন্ত আমি তো ঘুমাইতে ঘুমাইতে সকাল 5টা 6টা বেজে যায়, ঘুমাইছি দেখা যায় আজান দিয়ে দেয়, তখন উঠে পড়ি। যাক ভাই হচ্ছে আমরা আর এখানে কথা না বাড়াই, কারণ এটা রেকর্ডেড থাকছে তো ও পরে আর পরে হয়তো বা কারোর সমস্যা হতে পারে। আমরা বের হয়ে যাই, এমনি কেটে যাবে হয়তো, আস্তে আস্তে আমরা নিজেরাই বের হয়ে যাই। আর যদি মুফতি ইউসুফ মোহাম্মদ ভাই যেটা আছেন, উনি যদি একটু থাকেন, একটু কাইন্ডলি আপনি আমাকে মেসেঞ্জারে নক দেন, কারণ আপনার হোয়াটসঅ্যাপ তো আমি আপনাকে নক দিতে পারছি না।